কফি হাউজে গোমরা মুখে বসে আছে শাহিয়া। এই মুহূর্তে ওর যে কি পরিমাণ রাগ উঠছে একমাত্র ওই বলতে পারবে। বসে থাকতেও পারছে না, আবার উঠে যেতেও পারছে না। ওর সামনে বকবক করেই যাচ্ছে তোরাব। শাহিয়ার এখন রাগ উঠছে ওর বোনের ওপর। সে তার হবু বরের সাথে দেখা করতে আসবে, আসুক না। তাকে আবার জোর করে আনার কি দরকার? সে না আসলে তো এই তোরাবকেও সহ্য করতে হতো না। তোরাব, শাহিয়া, এনি প্রবলেম? কখন থেকে দেখছি তুমি কিছুটা ছটফট করছো। ভাইয়া আর ভাবি ভেতরে আছে। তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি ডেকে আনি। ব্যস্ত হয়ে শাহিয়াহ, আই এম ওকে মিস্টার তোরাব। আপনার ব্যস্ত হতে হবে না, এমনি একটু অস্বস্তি লাগছে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে। তোরাব, কি হয়েছে তোমার? কেন অস্বস্তি লাগছে? আমাকে বলো, আমি চেষ্টা করব সলভ করার। শাহিয়াহ, ইস ঢং, এই ব্যাটার ঢং দেখে বাঁচি না। যত সব ন্যাকামো। এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ফালতু কাজকাম। মনে মনে তোরা বললে না তোমার কেন অস্বস্তি লাগছে। আমি চেষ্টা করব সেটা দূর করতে। শাহিয়াহ, আমি যে গাউনটা পরেছি তাতে অনেক অস্বস্তি লাগছে। আপনি কি আমার গাউনটা পরবেন? আর আপনার শার্ট প্যান্ট আমি পরব। আসলে জামা কাপড় এক্সচেঞ্জ করার কথা বলছি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে একটা রাগী লুক দিল শাহিয়া। তোরাব কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। এই মেয়ে যে এরকম কিছু বলবে তা ক্ষুণাক্ষরে টের পায়নি সে। তাই মুখটা চুপসে গেল তার। শাহিয়াহ, কি মিস্টার, পারবেন না তো? তাহলে এখানে চুপ করে বসে থাকেন। একটা কথাও আপনার মুখ থেকে শুনতে চাই না। ধমকের সুরে। শাহিয়ার ধমক শুনে তোরাব পুরো চুপ হয়ে গেল। শাহিয়া বিরক্তি সহকারে ওয়েটারকে ডাকল। মোটামুটি 5 ফুট 8 ইঞ্চির কাছাকাছি একটা ছেলে সামনে এসে দাঁড়াল। পরনে তার ওয়েটারের ড্রেস। শাহিয়া তার দিকে না তাকিয়ে মেনু কার্ড দেখে অর্ডার দিল। শাহিয়া, একটা কোল্ড কফি, আরেকটা ডার্ক কফি। তোরাব, আপনি কি কোল্ড কফি খাবেন? দিদিয়ার থেকে শুনেছিলাম আপনি নাকি ডার্ক কফি ছাড়া অন্য কিছু খান না। তাই এটাই অর্ডার করলাম। তোরাব, জি, আমি ডার্ক কফি ছাড়া অন্য কিছু খাবো না। আমার জন্য আর কিছু অর্ডার করতে হবে না। শাহিয়া, এই দুটোই। আর কিছু লাগবে না। থ্যাঙ্কস ম্যাম। আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। শুদ্ধ বাংলার মণিমুগ্ধকর উচ্চারণ শুনে চট করে ওয়েটারের দিকে তাকালো শাহিয়া। তাকিয়ে আরেক দফা অবাক। এটা তো তার পুতুল ছেলেটি। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল শাহিয়ার। তার বিনিময়ে নীলাভ মুচকি হাসি দিয়ে অন্যদিকে চলে গেল। শুক্রবারের এই একটা দিন এই কফি হাউজে কাজ করে নীলাভ। সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রচুর মানুষের আনাগোনা থাকে এই কফি হাউজে। তাই মালিক শুধু একদিনের জন্য কতগুলো ওয়েটার আলাদা রেখেছে। তাদের মধ্যে নীলাভ আছে। নিজ বাড়ির উঠোনে বসে চিন্তায় আছে হাবিবুর রহমান। বিকালে পড়ন্ত রোদ উঠোনের পাশে থাকা আমগাছের পাতায় চিকচিক করছে। এক ধ্যানে সেদিকে তাকিয়ে আছেন তিনি। নিজের জীবনের ওপর বিতৃষ্ণা সৃষ্টি হচ্ছে তার। বেঁচে থাকতে ইচ্ছে করে না আজকাল।
প্রচুর পেরেশানি তাকে ঘিরে ধরেছে। পাশেই এসে বসল মিনারা খাতুন। আজও তার সাথে পানের বাটা নিয়ে বসেছে। মিনারা, কি হয়েছে আপনের মাহিমের আব্বা? আমারে কিছু কন নাকে? আপনি সারাদিন কি এমন চিন্তা করেন? হাবিবুর, আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে মাহিমের মা। খুব শীঘ্রই তা ধ্বংস হইব। সারা জীবন অন্যের সম্পদ মাইরা খাইছি। অন্যের জিনিস জোরজবরদস্তি কইরা নিজের নাম করছি। এবার সেগুলোর বিচার হইব আমার। টাকার গন্ধে অন্ধ হইয়া গেছিলাম আমি। টাকার নেশা আমরে এতটা ধরছিল যে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। কোনটা ভালো কোনটা মন্দ তা বিচার করি নাই। মনে করছি আমি যা করছি তাই ঠিক। কিন্তু এখন দেখতাছি কত অন্যায় করছি আমি এই গ্রামের মানুষের লগে। মিনারা, আমার কথা তো শুনেন নাই। কত কইছি এগুলা কইরেন না। মাইনষের বদদোয়া কামাইয়েন না। মজলুমের অত্যাচারিত বদদোয়া আল্লাহ কবুল করে। কিন্তু আপনি আমার কথা কানেই দেন নাই। উল্টা আমারেই তালাক দেওনের ডর দেখাইছেন। আমি সেই ভয়ে চুপ কইরা রইছি। কিন্তু ওই যে ওপরে একজন আল্লাহ আছে, সে কিন্তু কারো লগে অবিচার করে না। কারণ তার কাছে সব বান্দাই সমান। এখন শেষ বয়সে আইয়া আফসোস করলে কি হইব? হাবিবুর তখন আমার রাস্তায় বাধা দিতে আইছে, তারে মারতেও আমার বুক কাঁপে নাই। কিন্তু এখন তো কলিজা সুইদ্দা কাঁপতাছে। সরকারের থিকা গ্রামের মানুষের লিগা যে ত্রাণ আইতো তার 10 ভাগ বিলাইতাম। আর বাকি 90 ভাগ নিজের গোডাউনে ঢুকাইতাম। তারপর সেগুলো আবার চড়া দামে হাটে বিক্রি করতাম। কত টাকা মাইরা খাইছি তার কোনো হিসাব নাই। ফ্যাক্টরিতে কাম করণের লোকগুলোরে ঠিক মতো বেতন দিতাম না। তাগো লগে ভালো ব্যবহার করতাম না। ফ্যাক্টরিতে 2 নাম্বার জিনিসপত্র বানাইতাম। আজ ভাইবা দেখি কি ভুল করছি জীবনে। ওই পুতুল ছেলেটি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ভালোই করছে। আমার তো ফাঁসি হওনের দরকার। ছেলেটা মনে হয় অনেক ভালো। তাই তো এখনো আমার কোনো অপরাধ ফাঁস করে নাই। মিনারা হয়তো পোলাডায় আপনেরে ভালো হওয়ার একটা সুযোগ দিছে। আপনি এগুলো ছাইরা ভালো হইয়া যান। আর ওই পোলার পেছনে লোক লাগাইয়েন না। ওরে ওর মতো থাকতে দেন। আপনি এবার ভালো পথে আইসা পড়েন। গ্রামের হক্কল মানুষের থিকা মাফ চায়া তাগর লিগা ভালো কাজ করেন। দেখবেন সবাই আপনেরে ভালোবাসব। আপনিও নতুন কইরা বাঁচার আনন্দ পাইবেন। ভালো মানুষ হইয়া বাঁচার আনন্দই আলাদা। হাবিবুর, তুমি ঠিক কথা কইছ মাহিমের মা। আমি সকলের থিকা মাফ চামু। তারপর সবার জন্য ভালো কাজ করমু। এটাই একমাত্র আমার মনের শান্তি দিতে পারব। আমি এখনই রবিনরে কল কইরা কইতাছি ওই পুতুল ছেলেটির কোনো খোঁজ না লাগাইতে। যদি ওরে কখনো পায় তাহলে আমাদের বাড়িতে দাওয়াত কইরা আয়না ভালো মন্দ খাওয়ামু। ওই ছেলেই আমার চোখ খুলে দিছে। আর ওরে যদি সেই খুশিতে একদিন দাওয়াত করে না খাওয়াই, তাহলে আমি মইরাও শান্তি পামু না। হাবিবুর রহমান খুশিমনে নিজের রুমে চলে গেল। রবিনকে কল করে বলতে হবে তো ওই পুতুল ছেলেটিকে আর না খুঁজতে। যদি খুঁজে পায় তাহলে দাওয়াত করে আসতে। মিনারা খাতুন খুশি মনে পান সাজিয়ে তা মুখে পুরল। আজ তার ভেতরেও একটা অন্যরকম প্রশান্তি অনুভব করছে।
নীলাভ কফি দিয়ে খালি ট্রে হাতে ভেতরে ঢুকতে নিলেই দরজার আড়াল থেকে একজোড়া হাত এসে ওকে টেনে অন্যদিকে নিয়ে গেল। নীলাভ অনেকটা ভয় পেয়ে গেল। সামনে তাকিয়ে দেখে শাহিয়া অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। নীলাভের মুখে মাস্ক, চোখে সানগ্লাস না থাকায় শাহিয়ার ওকে চিনতে বেগ পায়নি। মাথায় কালো ক্যাপটা উল্টো করে রাখা। নীলাভ ওর হাত সরিয়ে কাজে মনোযোগ দিল। শাহিয়া হো হ্যালো এমন একটা ভাব নিচ্ছ, মনে হচ্ছে আমাকে চিনোই না, জীবনেও দেখনি। ভাব কম নেও, এই ভাবগুলো অন্য কারো সাথে দেখিও, আমার সাথে নয়। নীলাভ ভ্রু কুঁচকে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল। শাহিয়া এবার ওর সামনে এসে দুই হাত কোমরে রেখে বলল, শাহিয়া এই যে বলে রাখছি তোমাকে, কান খুলে শুনে রাখো। এই পুতুল ছেলে, তুমি আমার সাথে এরকম ভাব নিয়ে থাকবে না বলে দিচ্ছি। তোমার এই ভাব আমার একটুও ভালো লাগে না। নীলাভ ম্যাম আমি কাজ করছি, আমাকে ডিস্টার্ব না করলে ভালো হয়। আপনার কিছু লাগলে অর্ডার করুন, আমি নিজে গিয়ে দিয়ে আসব। নীলাভের কথা শুনে শাহিয়ার মাথা গরম হয়ে গেল। আর নীলাভ মনে মনে ভাবছে মেয়েটা কতটা এক্সপার্ট। সেদিন দেখা হলো আর আজ তুমিতে নেমে গেছে, কিন্তু ওর মুখে তুমি ডাক শুনতে খারাপ লাগছে না, বরং ভালো লাগা সারা হৃদয়ে ছেয়ে গেছে। কিন্তু বাইরের একটা মেয়ের সাথে নীলাভকে মালিক দেখলে তার মনে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। তাই শাহিয়াকে ইগনোর করছে সে। শাহিয়া একদম ঢং করবে না, তোমাকে তুলে নিয়ে পালাবো বলে দিলাম। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কথাটা বলল শাহিয়া। তা দেখে নীলাভের হাসি এসে পড়ল, কিন্তু সেটা আটকে রেখে গম্ভীর মুখে বলল, নীলাভ আপনার মতো বাচ্চা মেয়ে আমাকে তুলে নিয়ে পালাবে? হাসালেন মিস শাহিয়া। তুমি কিন্তু আমাকে একটুও বাচ্চা মেয়ে বলবে না। আমার 23 বছর বয়স, আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। সবাই বাচ্চা মেয়ে বললেও তোমার মুখ থেকে বাচ্চার ডাক শুনতে চাই না। নীলাভ 23 বছর বয়সে অনার্স দ্বিতীয় বর্ষে কি করে পড়ে? 20 কিংবা 21 বছরে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার কথা। চোখ দুটো ছোট ছোট করে। শাহিয়া সেই কথা আর বলো না। আমি ছোট থাকতে আরো বেশি বাচ্চা দেখতে লাগত। আমার যখন 5 বছর বয়স, তখন স্কুলে ভর্তি হতে গেছি। তখন স্কুলের টিচাররা কিছুতেই বিশ্বাস করেনি যে আমার বয়স 5 বছর। আমাকে নাকি আরো কম বয়সের দেখা যায়। কি আর করার, সেখানে 1 বছর গ্যাপ। 6 বছর বয়সে স্কুলে ভর্তি হলাম। যখন ক্লাস 5-এ পরীক্ষা দিব, তখন হেড স্যার বাবাকে ডেকে বলে, আপনার মেয়েকে তো দেখে অনেক ছোট লাগে, ও এত চাপ নিতে পারবে না। তাই ক্লাস 5-এ 2 বছর রেখে দেই। পরের বার পরীক্ষা দিবে, আবারও আরেক বছর গ্যাপ। এই হলো 2 বছর গ্যাপের কাহিনী। এবার বলো আমি কেন 23 বছরে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ব না? শাহিয়ার কথা শুনে নীলাভের হাসি পাচ্ছে, কারণ সে তো এতদিন জানত এই মেয়েটা একটা বাচ্চা মেয়ে। শাহিয়া হঠাৎ চিৎকার করে বলল, শাহিয়া পুতুল ছেলে ও পুতুল ছেলে, তোমার নাম কি বলো না? আমার নামও তো তুমি জানো না। আমার নাম হলো শাহিয়া আঞ্জুম। তোমার নাম? নীলাভ শাহিয়া আঞ্জুম, খুব সুন্দর নাম। আমার নাম নীলাভ সফওয়াত।
শাহিয়াহ মাশাআল্লাহ, কত সুন্দর নাম। তোমার চোখের রঙের সাথে তোমার নামটা পুরো মিলে যায়। তুমি কি বাংলাদেশী? নীলাভ জি ম্যাম, আমি বাংলাদেশী। জন্ম অন্য দেশে, কিন্তু এখন আমি বাংলাদেশের নাগরিক। এর মধ্যেই সাজিয়া তার বোন শাহিয়াকে ডেকে উঠল। শাহিয়া নীলাভকে বিদায় জানিয়ে যাওয়ার পথে উদ্যত হল, কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে আসল। এগিয়ে এসে কাপা কাপা হাতে নীলাভের গাল স্পর্শ করল। আরেক হাতে আরেক গাল স্পর্শ করতে গেলে নীলাভ দুই হাত ধরে ফেলল। শাহিয়া নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর নীলাভের হাত টেনে নিয়ে তার উল্টো পিঠে আলতো করে চুমু খেল। নীলাভের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। শাহিয়া এক চোখ মেরে দৌড়ে সেখান থেকে চলে গেল। আর নীলাভের এখন হার্ট অ্যাটাক করার অবস্থা। মেয়েটা সত্যি বাচ্চা, নয়তো এরকম বাচ্চামো কেউ করে? দুপুর গড়িয়ে বিকেল নেমেছে অনেক আগে। আছরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে শাহিয়া। ওরা যেই দালানে থাকে তার পাশেই মেইন রোড। বারান্দায় দাঁড়ালে রাস্তার সবকিছু দেখা যায়। ওদের বাসার বরাবরই আফজাল সাহেবের একটা ছোট চায়ের দোকান। তিনি খুব বৃদ্ধ মানুষ। শাহিয়া, সাজিয়া তাকে দাদু বলে সম্বোধন করে। ছেলে তিনটার বিয়ে দিয়েছে। তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত। বাবা মায়ের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। নিজের খরচ চালাতে আফজাল সাহেব কারো কাছে হাত পেতে ভিক্ষা না করে এই ছোট চায়ের দোকান খুলেন। বিকেল হলে বেশ ভিড় দেখা যায়। তার চায়ের খ্যাতি পুরো মহল্লায় আছে। তাই বৃদ্ধ, মধ্যবয়স্ক, যুবক সবাই তার দোকানে চা পান করতে আসে। বিকেল হলে তিনি একা হাঁপিয়ে ওঠেন চা বানাতে বানাতে। তাই 15 বছর ছেলে লিপু কাজ করে, কিন্তু সে ভারী অলস টাইপের ছেলে। দোকানে আসা লোকদের সাথে আড্ডায় মেতে যায়। কিছু সময় পর পর আফজাল সাহেবের ডাকে ছুটে আসে। গুন গুন করে গান গাচ্ছে। এর এদিক সেদিকে দেখছে শাহিয়া। হঠাৎ আফজাল দাদুর দোকানের দিকে চোখ গেল। অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। এটা নিত্যদিনের ব্যাপার। কিন্তু এরপর যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না। অবাক চোখে কিছু সময় দাঁড়িয়ে থেকে ছুট লাগালো দোকানের দিকে। যাওয়ার আগে সাজিয়াকে ডেকে বলল, শাহিয়া দিদিয়া, তুমি কি আমার সাথে যাবে? ও দিদিয়া, আমি ডাকছি শুনছো তুমি? আমার সাথে যাবে তুমি? সাজিয়া তুরাগের সাথে কথা বলছিল। শাহিয়ার ডাকে উত্তর দিল। সাজিয়া, কি হয়েছে হিয়া? কোথায় যাবি? শাহিয়া, অনেক দিন ধরে আফজাল দাদুর চা খাওয়া হয় না। আমার অনেক খেতে ইচ্ছে করছে। তুমি কি যাবে আমার সাথে? সাজিয়া, চা খেতে মন চাইলে ঘরে বানিয়ে খা। বাইরে যাওয়ার দরকার নেই। দোকানে অনেক মানুষ। ছেলেদের মাঝে গিয়ে চা খাওয়ার কোনো মানে হয় না। শাহিয়া, আমি এত জ্ঞান বিতরণ শুনতে চাইনি। তুমি যাবে কি না তা জিজ্ঞেস করেছি। যেতে চাইলে হ্যাঁ বলবে, না যেতে চাইলে না বলবে। এত কথা শোনানোর কি দরকার? ধুর, কাউকে যেতে হবে না। আমি একাই চলে যাচ্ছি। শাহিয়ার কথা সাজিয়ার কান দিয়ে ঢুকল না। কারণ সে আবারও তুরাগের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। পা টিপে টিপে আস্তে করে দরজা খুলে বের হয়ে গেল শাহিয়া। তার মা দেখলে আচ্ছা বকুনি দিবে। সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নেমে গেল।
আকিব নিজের মনে মনে নীলাভকে বকছে আর কাজ করছে। কোথায় ভেবেছে আজ কোনো কাজ নেই, আরামে ঘুমাতে পারবে। তা না করে এখন কাজ করতে হচ্ছে। এই ছেলেটার যে কখন কি হয় তা এত বছর একসাথে থেকেও বুঝতে পারল না। আফজাল সাহেব নীলাভকে সব দেখিয়ে দিচ্ছে, আর নীলাভও চা বানাচ্ছে। আকিব চা ভর্তি কাপ সবার সামনে নিয়ে পরিবেশন করছে। আজ লিপু আসেনি। তাছাড়া আফজাল সাহেবের শরীরটাও ভালো না, তাই আজ দোকান বন্ধ করে বাসায় চলে যেতে চেয়েছিল। তখনই আকিব ও নীলাভের সাথে দেখা। ওরা এই রাস্তা দিয়ে একটা কাজ সেরে ফিরছিল। এদিক দিয়ে আসার সময় খেয়াল করল আফজাল সাহেব তার দোকান বন্ধ করছে। তাই ওরা তাকে জিজ্ঞেস করে সব কথা জানতে পারল। তাই নীলাভও ঠিক করল আজকের বিকেলে তাকে সাহায্য করবে। যা ভাবা তাই কাজ। নীলাভও চা বানাতে লেগে পড়ল। নীলাভ হা করে, কি দেখছিস? চায়ের কাপগুলো দিয়ে আয়। কাজের কাজ কিছু করিস না। 2 মিনিট কাজ করলে 5 মিনিট রেস্ট নিস। আকিব, গত আধা ঘন্টা কাজ করে মাত্র বসলাম, আর তুই বলিস আমি 2 মিনিট কাজ করে 5 মিনিট রেস্ট নেই। রেগে। নীলাভ, কথা কম বল। তুই যে কি কাজ করছিস তা তো আমি দেখতেই পারছি। আকিব, আমি তো জানি তুই এখানে কাজ করছিস কেন। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই যে শাহিয়াকে দেখার জন্য এখানে কাজ করছিস তা আমি ভালো করেই জানি। নয়তো তুই শর্টকাট রাস্তা ছেড়ে এই রাস্তা দিয়ে কেন এলি? নীলাভ, ফালতু কথা কম বল আকিব। আমার কাছে এই রাস্তা কম দূরে মনে হয়েছে, তাই আমি এই রাস্তা দিয়ে এসেছি, কাউকে দেখার জন্য নয়। আকিব, ওই সব ভাব আমার সাথে নিস না। তুই স্বীকার না করলেও আমি জানি তুই শাহিয়াকে দেখতেই এসেছিস। নীলাভ, আমাকে রাগাস না। আরও মানুষ এসে পড়েছে, তাদের চায়ের কাপ দিয়ে আয়। ঝাড়ি মেরে। আকিব, হুম পড়িসি তো ওই ঝাড়ি মারতে? কখনো আমার কাছে স্বীকার করতে পারলি না। আমি জানি তুই শাহিয়াকে অনেক ভালোবাসিস, তোর হাবভাবে তাই বোঝা যায়। এখন আবার তাকে এক পলক দেখার জন্য এখানে ছুটে এসেছিস। নীলাভ, হ্যাঁ, তুই তো সব জানতা সমস্যের। তুই জানবি না তো কে জানবে? তুই যা বলবি তাই ঠিক ভাই। এখন দয়া করে চায়ের কাপ দিয়ে এসে আমাকে উদ্ধার কর। নীলাভ চায়ের পাত্রের ফুটন্ত গরম পানিতে চাপাতি চিনি দিতে মনোযোগ হল। আকিব বীর বীর করে নীলাভকে আবারও এক দফা বকে নিল। তারপর ট্রে হাতে নিয়ে সবাইকে চা পরিবেশন করতে লাগল। শাহিয়া দৌড়ে রাস্তার অপর পাশে এসে দাঁড়াল। তখন সে নীলাভকে চায়ের দোকানে দেখেছে। এখনো এসে দেখল নীলাভ কেটলি থেকে কাপে চা ঢালছে। ছেলেটাকে যত দেখে তত অবাক হয়। কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এখন আফজাল দাদুকে তার কাজে সাহায্য করছে। এরকম ছেলে খুব কম দেখা যায়, যে নিজের কাজের পাশাপাশি অন্যের কাজে হেল্প করে। চেনা নেই, জানা নেই, এমনকি জীবনেও দেখা হয়নি, সেই আফজাল দাদুর কাজে সাহায্য করছে নীলাভ। ওর কাজের প্রতি শ্রদ্ধা, ভক্তি দেখে শাহিয়া আরও বেশি করে ওর প্রেমে পড়ে যাচ্ছে। শাহিয়া, আমি এখন দোকানে যাই কি করি? এতগুলো ছেলের মাঝখানে আমি একটা মেয়ে, বিষয়টা তো খারাপ দেখায়। কে বলেছিল আজকে এত মানুষ হতে? আমি আমার পুতুল ছেলেটির হাতে চা খাবো।
আর আজই সবাইকে এসে হানা দিতে হলো। কি আর করার, একটু অপেক্ষা করি, যদি ভিড় কমে। শাহিয়া দাঁড়িয়ে রইল। 15 মিনিট হয়ে গেছে, কিন্তু লোক কমার বদলে বেড়েই যাচ্ছে। শাহিয়া দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ভিড় কমছে না। আরও 10 মিনিট পর কমে গেল। দোকানের সামনে টুলে দুজন বসে আছে। সেটা দেখে শাহিয়া খুশিতে এক দৌড় দিয়ে এসে সেই টুলে বসল। তারপর জোরে চেঁচিয়ে বলল, শাহিয়া, 1 কাপ চা দেও তো, চিনি কম দিবে। মেয়ের কণ্ঠ পেয়ে আকিব ও নীলাভ দুজনেই চমকে সামনে তাকাল। তাকিয়ে শাহিয়াকে দেখে আরেক দফা চমকে গেল। শাহিয়া, আশ্চর্য, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমি কি এলিয়েন নাকি? আমার পুতুল ছেলের হাতের স্পেশাল চা খাবো। ও পুতুল ছেলে, জলদি জলদি করে আমায় চা তৈরি করে দেও। আমি বেশি সময় বসে থাকতে পারবো না। আকিব, নে নীলাভ, তোর জুলিয়েট চলে এসেছে। আরে রোমিও এখানে, আর জুলিয়েট আসবে না তা কি হয়? কত ভালোবাসে তোকে, আর তুই মেয়েটার ভালোবাসা বুঝেও না বোঝার ভান করিস। নীলাভ, এবার তোর প্রিয় মানুষটার জন্য গরম গরম 1 কাপ চা বানিয়ে ফেল। স্পেশাল হওয়া চাই। স্পেশাল মানুষ বলে কথা। আকিবের টিটকারি মিশ্রিত কথা শুনে নীলাভ ওর দিকে খায়া ফালামু লুক দিল। আকিব চুপ হয়ে গেল। আকিব আস্তে কথা বলায় শাহিয়া শুনতে পায়নি। সে এখন পা দুলিয়ে রাস্তার 2 পাশে চোখ বুলোচ্ছে। যদি কোনো পরিচিত কেউ চলে আসে তাহলে ওর ব্যান্ড বাজবে। নীলাভ এই মেয়ের বাচ্চামো যত দেখছে তত সরকট হচ্ছে। ও কখনো ভাবেনি শাহিয়া ওকে দেখে এখানেও চলে আসবে। শাহিয়া, কি গো, চা কি দেবে, নাকি চলে যাব? শাহিয়ার কথার উত্তর আফজাল সাহেব দিলেন। সে শাহিয়াকে তার বাচ্চামো স্বভাবের জন্য অনেক পছন্দ করে। আফজাল, সে কি দাদুভাই? চা না খেয়ে চলে যাবে কেন? একটু বসো, ওরা তো বানিয়ে দিচ্ছে। শাহিয়া, কেমন আছো তুমি দাদু? তোমার শরীর কি ঠিক হয়েছে? আফজাল, আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো আছি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল, তাই দোকান বন্ধ করে দিচ্ছিলাম। তখন আল্লাহ আমার জন্য এই 2 নাতিকে পাঠিয়ে দিল। শাহিয়া, দেখতে হবে তো কার পুতুল ছেলে। আমার পুতুল ছেলে বলে কথা, ভাব নিয়ে। শাহিয়া কথাটা বলে নীলাভের দিকে তাকিয়ে দেখল। নীলাভ ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শাহিয়া একটা বোকা হাসি দিল, যেটা দেখে নীলাভ মাথা নিচু করে চায়ে কন্ডেন্স মিল্ক মেশাতে মনোযোগ দিল। চা বানানো শেষ হতেই আকিব গিয়ে চায়ের কাপ দিল। শাহিয়া যে চা বানিয়েছে আমি তার হাত থেকে চায়ের কাপ নিব, তোমার থেকে নয়। তাই তুমি ভাগো, আর তাকে গিয়ে বলো চায়ের কাপ আমার কাছে দিয়ে যেতে। শাহিয়ার কথা শুনে আকিব অবাক। ঠোঁট উল্টে ছোট বাচ্চাদের মতো করে অভিমানী সুরে শাহিয়া কথাটা বলেছে। আকিব এসে নীলাভের হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। আকিব যে বানিয়েছে তার হাত থেকে নিবে। যাও তুমি গিয়ে দিয়ে আসো। ঠাট্টার সুরে নীলাভ বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের কাপ নিয়ে দোকানের বাইরে বেরিয়ে এলো। মেয়েটার বাচ্চামো দেখতে দেখতে এবার বোধহয় সে পাগল হয়ে যাবে। শাহিয়ার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিতেই শাহিয়া খুশিমনে চায়ের কাপটা হাতে নিয়ে নীলাভের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল।
নীলাভ আবার নিজের কাজে ফিরে গেল। শাহিয়া এক ধ্যানে নীলাভের দিকে তাকিয়ে চা শেষ করল। নীলাভ কাজের মাঝে বারবার আর চোখে ওকে খেয়াল করেছে। সেটা বুঝতে পেরে শাহিয়া মিটমিট করে হাসল। চা শেষ হতেই নীলাভের হাতে একটা চকচকে 10 টাকার নোট বাড়িয়ে দিল। রাস্তা দিয়ে এক দৌড় দিল। যেতে যেতে নীলাভের দিকে তাকিয়ে বলল, শাহিয়া, টাকার মধ্যে আমার মোবাইল নাম্বার আছে। রাতে কল দিও। আমি তোমার কলের অপেক্ষায় থাকব। যদি কল না করো তাহলে তোমার 360 ডিগ্রি বাজাবো। মনে রেখো কথাটা। শাহিয়া গেইটের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। আর ওর কথা শুনে নীলাভ পুরো থ মেরে দাঁড়িয়ে রইল। টাকার দিকে তাকিয়ে দেখল, সেখানে কালো কালি দিয়ে স্পষ্ট মোবাইল নাম্বার লেখা আছে। আকিব তো শাহিয়ার কাণ্ড দেখে হতবাক। আকিব, মেয়েটা দেখছি তোর থেকেও 2 ডবল আগে। তোকে অনেক ভালোবাসে নীলাভ। আকিবের কথার বিনিময়ে নীলাভ মুচকি হাসল। তারপর টাকার নোটটাকে একটা ভাঁজ দিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। নীলাভের এই কাণ্ড দেখে আকিব চোখগুলোকে রসগোল্লা বানিয়ে ওর দিকে তাকিয়ে রইল। আঞ্জুম পরিবারে ছোটখাটো একটা মিটিং বসেছে বলা যায়। মিস্টার তানজিল আঞ্জুম সবার সাথে কি এক গুরুত্বপূর্ণ কথা বলবে। সবার থেকে একটা বিষয়ে মতো নিতে চায়। তাই রাতের খাবার খেয়ে শাহিয়া ও সাজিয়া তাদের বাবা মায়ের রুমে এসেছে। রুম জুড়ে পিনপিনে নীরবতা। তানজিল সাহেব তার 2 মেয়ের দিকে তাকিয়ে আছে। শাহিয়া, বাবাই, কি বলবে জলদি বলো। আমার ঘুমে ধরেছে। বেশি সময় এভাবে বসে থাকতে পারবো না। নিশিতা, হিয়া, এসব কি? নিশ্চয়ই তোমার বাবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবে। তাই তোমাদের ডেকেছে। সাজিয়া, আমিও তো বুঝলাম বাবাই গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। কিন্তু বাবাই তো কিছুই বলছে না। তানজিল সাহেব 2 মেয়ের বিরক্তি দেখে ঈষৎ হাসলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তানজিল, কিছু দিন পর আমার বড় মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে। তার নিজস্ব একটা সংসার হবে। বিশাল বড় দায়িত্ব তোমার কাঁধে পড়বে সাজিয়া। তাছাড়া তুমি হলে সংসারের বড় বউ। সব দিকে তোমার নিখুঁত নজর থাকতে হবে। মনে রেখ, আমি শুধু তোমাকে নয়, আমার কলিজার টুকরোকে বিদায় দিচ্ছি। প্রত্যেক বাবার কাছে তার বড় সন্তান প্রিয়। তবে সে যদি হয় বড় মেয়ে তাহলে তো কথাই নেই। কিন্তু তোমরা দুজনেই আমার কাছে সমান। তোমাদের জন্য সারা জীবন আমাদের দরজা খোলা থাকবে। তবে প্রথম শ্বশুর বাড়ি গিয়ে নিজেকে মানিয়ে নিতে হবে। কারো কোনো অভিযোগ করার সুযোগ দিবে না। তুমি যদি সবাইকে নিয়ে ভালোমতো থাকতে পারো তাহলেই আমার ও তোমার মায়ের শান্তি। সাজিয়া, হ্যাঁ বাবাই, আমি সর্বস্ব দিয়ে তা করার চেষ্টা করব। তোমাদেরকে নিয়ে যেন কেউ কোনোকটু কথা না বলতে পারে। বরং সবাই যেন বলতে পারে আমার বাবা মা আমাকে সঠিক শিক্ষা দিয়েছে। তোমাদের বদনাম হোক এমন কোনো কাজ আমি কখনো করব না। নিশিতা, আমাদের বিশ্বাস আছে। আমরা জানি আমাদের মেয়ে কখনোই তার বাবা মায়ের সম্মানহানির কোনো কাজ করবে না। শাহিয়া, এই কথার জন্য ডেকেছিলে? আমি ভাবলাম কি না কি। তানজিল, না, এই কথার জন্য ডাকিনি। আমি উত্তরায় ফ্ল্যাটের জন্য 30 লাখ টাকা দিয়ে যে জমিটা কিনেছিলাম, এখন চিন্তা করছি সেটা আপাতত রেখে দিব। এইটা কমপ্লিট করতে আরও 10-15 লাখ টাকা লাগবে। ফ্ল্যাট ও সাজিয়ার বিয়ে দুটো একসাথে সামলাতে পারবো না।
তাই কাজ স্টপ রেখেছি। বড় মামুনির বিয়ের পর ওই কাজ শুরু করব। শাহিয়া, যেমনটা তুমি ভালো মনে করো তেমনটাই করো। আমি যাচ্ছি ঘুমাতে। আল্লাহ হাফিজ। তানজিল, কোথায় যাচ্ছিস হিয়া মামুনি? আমি তো এখনো আসল কথাই বলিনি। শাহিয়া, তাহলে এতক্ষণ কি বললে? তানজিল, তোদেরকে বিষয়গুলো জানিয়ে রাখলাম। আসল কথা হলো আমতা আমতা করে। শাহিয়া, কি জলদি বলো। আমার ঘুমে দু চোখ টেনে নিয়ে যাচ্ছে। তানজিল, তুই এখানে চুপটি করে আমার পাশে বসতো। তোর সাথে আমার জরুরি কথা আছে। শাহিয়া ভ্রু কুঁচকে তার বাবার পাশে বসল। সে কিছুই বুঝতে পারছে না তার বাবা আসলে কি জরুরি কথা বলবে। তানজিল, আসলে হয়েছে কি মামুনি, তোরাব তোকে অনেক পছন্দ করেছে। ওর বাবা মায়ের ও তুই অনেক পছন্দের। তাই তারা চাইছে তাদের দুই ছেলের জন্য আমার দুই জান্নাত নিতে। আর তুরাগ ও সাজিয়ার বিয়ের দিনই তোর আর তোরাবের বিয়ে দিতে। তাতে এক খরচে দুটো বিয়ে হয়ে যায়। এখন আমরা সবাই রাজি। তোরাব ছেলে হিসেবে খারাপ নয়। তোর মতামত জানতে চাইছি। শাহিয়া রেগে আইটেম বোম হয়ে গেল। তোরাবের সাহস দেখে সে অবাক হচ্ছে। তলে তলে এত কিছু করে ফেলল আর শাহিয়া তা টেরও পেল না। চোখ মুখ শক্ত করে শাহিয়া বলল, শাহিয়া, আমি তাকে বিয়ে করতে পারবো না বাবাই। কঠিন গলায়। তানজিল, কেন মামুনি? নিশিতা ছেলে হিসেবে তোরা খুব ভালো। ওকে বিয়ে করতে মানা করছিস কেন? তারা নিজ থেকে তোকে তাদের ছোট ছেলের বউ করতে চাইছে। আর তুই মানা করছিস? সাজিয়া, তোরাব কোনো দিক দিয়ে খারাপ হিয়া। তুই ওকে বিয়ে করতে মানা করছিস যে। শাহিয়া, দিদিয়া, আমি কি বলেছি তোরাব খারাপ? সাজিয়া, না বলিসনি। তাহলে বিয়ে করতে সমস্যা কি? শাহিয়া, আমি একজনকে অনেক পছন্দ করি। বিয়ে করলে তাকেই করব, অন্য কাউকে নয়। শাহিয়া চোখ বন্ধ করে ওড়না খামচে ধরে সাহস করে একদমে তার মনের কথা বলে দিল। সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। তানজিল ছেলেটাকে কি করে, তার পরিচয় কি? শাহিয়া, আমি খুব শীঘ্রই তাকে তোমাদের সাথে পরিচয় করে দিব। আমার বিশ্বাস তাকে তোমাদেরও পছন্দ হবে। সে তোরাবের থেকে 2 ডবল বেশি ভালো। তার পার্সোনালিটি আমার অনেক ভালো লেগছে। সে সবার থেকে ভিন্ন। তানজিল, একদিন সময় করে তুমি তাকে নিয়ে এসো। আমি তার সাথে কথা বলবো। শাহিয়া খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরল। এখন তার নাচতে ইচ্ছে করছে। তার বাবা যে এত জলদি রাজি হয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। তানজিল সাহেব ঠিক করে রেখেছেন, বিয়ের বিষয় নিয়ে তিনি তার মেয়েদের কোনো জোর করবেন না। ওদের যেই ছেলেকে পছন্দ হবে তাকেই দেখে শুনে খবর নিয়ে ভালো মনে হলে তার হাতেই মেয়েকে তুলে দিবেন। তাই তো সাজিয়ার বিয়ে তার পছন্দের ছেলের সাথে দিচ্ছেন। মেয়েরা যার সাথে থেকে খুশি, তিনিও তাতে খুশি। কিন্তু তার মতো মনমানসিকতার মানুষ খুব কম পাওয়া যায়। বেশিরভাগ বাবা তাদের পছন্দের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে অনেক জোর জবরদস্তি করে, যেটা তানজিল সাহেবের পছন্দ নয়। তবে বাবা মা যা করে অবশ্যই ভালোর জন্য করে। সবার বাবা এক নয়। শাহিয়া, থ্যাংক ইউ বাবাই। অনেক অনেক থ্যাংক ইউ। তানজিল, আমার মেয়েরা যার সাথে খুশি থাকবে আমি খুশি মনে তার হাতেই তুলে দিব।
তবে তার আগে আমাকে ছেলেটাকে যাচাই বাছাই করে দেখতে হবে। আমি তুরাগের পরিবারকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। নিশিতা, কিন্তু উনারা যদি কোনো ঝামেলা করে, মানে সাজিয়ার সাথে তুরাগের বিয়েটা না দিতে চায়? সাজিয়া, তুমি চিন্তা করো না মা, আমি সবাইকে বুঝিয়ে বলবো কথাটা। আমার বোন যেখানে খুশি থাকবে আমরা সেখানেই তাকে দিব, জোর করে অন্য কোথাও নয়। শাহিয়া এবার তার বাবাকে ছেড়ে বোনকে জড়িয়ে ধরল। সে যে কি পরিমাণ খুশি! এখন ওর চিন্তা নীলাভকে রাজি করে বাসায় আনার। অবশ্য খুব জলদি সে এই কাজটাও সফল হয়ে যাবে। নীলাভ খুব মনোযোগ সহকারে কোলে ল্যাপটপ রেখে আপনামনে কাজ করছে। পাশে কফির মগ। আকিব বসে বসে ফেবুকিং করছিল। মাঝে মাঝে নীলাভের দিকে তাকিয়ে দেখছিল। রাত 12টা বাজতে চলল। সেই রাত 10টা থেকে ল্যাপটপে ডুব দিয়ে আছে নীলাভ, কিন্তু এখনো উঠেনি। এবার আকিব বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, আকিব, নীলাভ, এই নীলাভ, তুই কি ঘুমাবি না? নীলাভ, একটু কাজ আছে, সেগুলো সেরেই ঘুমিয়ে পড়ব। তুই জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। আকিব, ল্যাপটপের ওই সামান্য আলোতেও যে আমি ঘুমাতে পারব না, সেটা কি তুই জানিস না? তুই কি এমন কাজ করছিস রে? আমি কিছুই বুঝতে পারছি না। 2 ঘন্টার ওপরে হলো ল্যাপটপ নিয়ে বসে আছিস। নীলাভ, আমি তোকে কিছু বলছি, তুই কি আমার কথা শুনছিস? নীলাভ, হ্যাঁ, বল, আমি শুনছি। তুই যদি এভাবে ঘুমাতে না পারিস তাহলে আরেকটু ওয়েট কর। ল্যাপটপে কাজ করতে করতেই নীলাভ আকিবের কথার উত্তর দিল। আকিব জানে এখন এসব কথা বলেও কোনো লাভ হবে না। তারপরেও বলল। রাগে হাতের মোবাইল রেখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না। কাঁথার থেকে কচ্ছপের মতো মাথা বের করে বলল, আকিব ভাই, এবার একটু ঘুমা। আমাকেও একটু ঘুমাতে দে। বাকি কাজ সকালে করিস। এই নীলাভ, তুই কি ভুলে গেছিস? আকিব এক লাফে উঠে বসল। ও খুব সিরিয়াস ভঙ্গিতে শেষের কথাটা বলে উঠে বসেছে। নীলাভ কিঞ্চিত বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে মুখে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে জিজ্ঞেস করল, নীলাভ, কি ভুলে গেছি? আকিব, শাহিয়া যে টাকার মধ্যে ওর মোবাইল নাম্বার লিখে দিয়েছিল, রাতে যে তোকে কল করতে বলেছিল, তুই কি তা ভুলে গেছিস? আকিবের কথায় নীলাভের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কাজের চাপে শাহিয়ার কথা মাথা থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছিল। এখন আকিব মনে করাই ওর মনে হল। নীলাভ, এই রে আকিব, আমি তো ভুলেই গেছিলাম ওর কথা। তুই তো জানিস কাজের সময় আমার দুনিয়াদারিতে হুঁশ থাকে না। আকিব, একদম ভালো হয়েছে, এবার বুঝবি মজা। শাহিয়া বলেছিল ওকে কল না করলে তোর 360 ডিগ্রি বাজাবে। এবার সেই 360 ডিগ্রি এর জন্য তৈরি হ। তোর ব্যান্ড বাজালে আমি কিছু বলবো না, উল্টো ওর সাথে যোগ দিব। তোকে তখন আমি চিনবই না। নীলাভ, তুই তো বেটা বন্ধু নামের শত্রু। তুই থাকলে আর আমার শত্রুর প্রয়োজন নেই। আচ্ছা, এখন কল করলে কি হবে? আকিব, তোর বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়েছে? রাত 12টা বাজে ওকে কল করবি? নীলাভ, তাহলে কি করব? আকিব, তুই কি করবি আমি কি জানি? তোর বিষয় তুই দেখ। আমি ঘুমালাম, অনেক ঘুমে ধরেছে।
আকিব বেশ কয়েকবার হাই তুলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নীলাভের বারবার শাহিয়ার হুমকির কথা মনে পড়ছে। সেটা ভেবে আর কোনো কাজে মনোযোগ দিতে পারল না। তাই কাজ রেখে ল্যাপটপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগল। তারপরেও সারা মাথায় শাহিয়ার চিন্তা ভিড়ছে। কে জানে সামনে পেলে কি করবে ওকে। অন্যদিকে আকিব মিটমিট করে হাসছে। যাক বাবা, অবশেষে ওর বুদ্ধি কাজে লাগল। এখন সে শান্তিতে ঘুমাতে পারবে। আকিব ভালো করেই জানে এখন কিছুতেই নীলাভকে দিয়ে ল্যাপটপ বন্ধ করাতে পারবে না। তাই বুদ্ধি খুঁজতে লাগল। একসময় শাহিয়ার কথা মনে হল। আর জলদি করে নীলাভের মনে শাহিয়ার চিন্তা ঢুকিয়ে দিল। নীলাভ কিছু নিয়ে সিরিয়াসলি চিন্তা করলে কাজে মনোযোগ দিতে পারে না। সে কথা মনে হতেই আকিব এই ট্রিকটা কাজে লাগল। আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আকিব। চোখের কোণা বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তার মাকে আজ বড্ড মনে পড়ছে। মা থাকলে হয়তো তার ছেলের সাফল্যে অনেক খুশি হতো। বাবা নামক নরপশুর কথা মনে পড়ে না। পড়লেও রাগে চোয়াল শক্ত হয়ে যায়। মানুষটার প্রতি ঘৃণা ছাড়া আর কিছু খুঁজে পায় না। কারণ তার বাবাই তার মাকে তার কাছে থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চোখ মুছে হাসি মুখে ঘুরল আকিব। নীলাভ, কাঁদছিস কেন? আকিব কোথায় না তো। কৃত্রিম হাসি দিয়ে। নীলাভ, আমার কাছে মিথ্যে বলছিস। আকিব এবার নিজেকে আটকাতে পারল না। নীলাভকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। নীলাভ কিছু বলল না। মাঝে মাঝে মন খুলে কাঁদতে দিতে হয়। তাতে মনের বোঝা হালকা হয়। কাঁদতে কাঁদতে আকিব বলল, আকিব, আজ মাকে খুব মনে পড়ছে রে। সে আজ আমাকে এই পজিশনে দেখে খুব খুশি হতো। জানিস, মৃত্যুর আগে আমি মায়ের চোখে বাঁচার আকুলতা দেখতে পেয়েছি। আমার জন্য বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেল। আমার জন্য তাকে ছেড়ে যেতে পারল না। নীলাভ, আল্লাহ মানুষের যতটুকু হায়াত রেখেছে ততটুকু বাঁচতে পারবে। 1 মিনিট বেশিও নয়, কমও নয়। তাই কান্না না করে তার জন্য নামাজ পড়ে দোয়া কর, কাজে দিবে। আমি তো চোখের সামনে নিজের বাবা, মা, ছোট ভাইরাকে পরপারে চলে যেতে দেখলাম। তখন তো তাদের আটকাতে পারিনি। তাদের মৃত্যু ছিল এভাবে। তাই তো সেদিন বাবা যেতে রাজি না হলেও আমরা জোর করে বাবাকে রাজি করেছিলাম। আকিব, বাবা প্রচুর জুয়া খেলত। রাত নেই, দিন নেই মায়ের ওপর অমানুষিক অত্যাচার করতে। যখন তখন গায়ে হাত তুলত। মা আমার জন্য মাটি কামড় দিয়ে সব মেনে নিত। সে চাইতো না আমি বাবা ছাড়া বড় হই। প্রায় নানাবাড়ি থেকে টাকা এনে দিতে বলত। মা 2 বার মামাদের হাতে পায়ে ধরে টাকা এনে দিয়েছিল, যদি তার নির্যাতনটা কমে সেই আশায়। কিন্তু তার লোভ দিনকে দিন বেড়ে যেতে লাগল। আবারও 20,000 টাকা আনার জন্য মাকে চাপ দিতে লাগল। কিন্তু মা এবার আনতে চায়নি। কারণ মামাদের অবস্থা ভালো ছিল না। একমাত্র বোন হওয়ায় তারা অনেক হেল্প করেছে। সেবার টাকা আনতে না পারায় বাবা ইচ্ছে মতো মাকে মেরেছে। রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। আমি তখন মাত্র 8 বছরের ছেলে। জীবন সম্পর্কে কিছুই বুঝতাম না। মা সেদিন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। আর বলেছিল সে চলে গেলে আমি যাতে অনেক দূরে চলে যাই। হাসপাতালে নিতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
পরের দিন সকালে মা আমাকে একা করে চলে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। মাথা ফাটিয়ে ফেলেছিল মায়ের। মায়ের কথা মতো আমি সব ছেড়ে চলে এলাম এখানে। বিশ্বাস কর নীলাভ, এখনো আমার চোখে আবছাভাবে সেই বিষাক্ত স্মৃতিগুলো ভাসে। আমার মায়ের বাঁচার আকুতি। নীলাভ, জীবন বড় অদ্ভুত আকিব। এখনো গ্রামের অনেক ছেলেরা এই ঘৃণিত কাজগুলো করে। কথায় কথায় গায়ে হাত তুলে। তারা ভাবে এতেই তাদের পুরুষের বীরত্ব প্রকাশ পায়। নারীকে অবলা ভেবে তারা তাদের শক্তি দেখায়। কিন্তু তারা একবারও ভাবে না এই নারীরা ছাড়া তারা অচল। জুয়ার মতো বাজে খেলার জন্য তারা শ্বশুরবাড়ি থেকে টাকা আনতেও দ্বিধাবোধ করে না। আকিব তার শাস্তি হয়েছিল। মামারা কেস করেছিল 7 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু মানুষটা নাকি এখনো বদলায়নি। নর্দমার কীট কি কখনো ভালো হয়? তাকে নিজের বাবা ভাবতেও আমার ঘৃণা হয়। তার কথা মনে হলেই মাথায় চিনচিন রাগ উঠে। নীলাভ, তার শাস্তি নিশ্চয়ই আল্লাহ করবে। তার বিচারে কেউ নিরাশ হয় না। তিনি সর্বোত্তম বিচারকারী। তার কাছে অন্যায়ের কোনো নিস্তার নেই। আল্লাহর ওপর বিশ্বাস রাখো। আর আন্টির জন্য বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করবি। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি না ফেলে জায়নামাজে বসে মোনাজাতে ফেলিস। তাহলে কাজে দিবে। আকিব, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সে আমাকে তোর মতো একটা বন্ধু মিলিয়ে দিয়েছে, যে আমাকে সর্বদা সৎ পরামর্শ দিয়ে সাহায্য করিস, আমাকে সাপোর্ট করিস। নীলাভ, হয়েছে, আমার গুণগান গাইতে হবে না। প্রশংসা সবসময় মানুষের আগেচড়ে করতে হয়। সামনাসামনি করলে সেটাকে পাম মারা বলে। আর দোষ বলতে হয় সামনাসামনি, যাতে সে তার দোষগুলো জেনে নিজেকে শুধরে নিতে পারি। কিন্তু আমরা দোষ বলি আগেচড়ে, যেটা গীবতের শামিল। এখন এটা নিয়ে আলোচনা নয়। বিকেল তো হয়ে এসেছে, চল বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসি। দেখবি মনটা এভাবেই ভালো হয়ে গেছে। আকিব, আচ্ছা চল। অনেক দিন যাওয়া হয় না। নীলাভ ও আকিব তৈরি হতে চলে গেল। মন বেশি খারাপ থাকলেই তারা বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসে। এতে ওদের অনেক ভালো লাগে। যাওয়ার আগে তাদের জন্য খাবার ও উপহার নিতে ভুলে না। বৃদ্ধাশ্রমে মানুষগুলো ওদের পেলে ছাড়তেই চায় না। একসাথে রাতের খাবার খেয়ে তবেই ফিরতে দেয়। দুনিয়াটা সত্যিই বড় অদ্ভুত। কারো বাবা মা নেই বলে কাঁদে, আর কেউ তাদের বোঝা ভেবে ফেলে রেখে যায়। পরের দিন দুপুরে রোদটা আজ বেশি তেজ নেই। তারপরেও একটা ভাবসা গরমে সবাই অতিষ্ঠ। শাহিয়া কলেজ থেকে হেঁটে ফিরছে। রিকশা ইচ্ছে করে নেয়নি, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে নীলাভকে খুঁজবে। 2 দিন ধরে সে লাপাত্তা। তার কোনো খোঁজ খবর নেই। আজ পেলে তার 360 ডিগ্রি সত্যিই বাজাবে। শাহিয়া, আমার থেকে কতদিন পালিয়ে বাঁচবে পুতুল ছেলে? আমি তো তোমাকে পাকড়াও করবই করব। একবার সামনে পাই তোমাকে, আমাকে দূরে ঠেলে দেওয়া জন্মের মতো ঘুচিয়ে দিব। আমাকে তো চিনো না। তোমার কথা আমি কত সাহস করে বাবাইকে বললাম, আর তুমি লাপাত্তা। দাঁড়া বেটা, তোমার মজা যদি আমি না দেখাই তাহলে আমি নাম পাল্টে ফেলব। আমার মন বলছে আজ তোমার সাথে দেখা হবে। যদি দেখা হয় তাহলে তুমি আজকে গেলে পুতুল ছেলে।
শাহিয়া নিজের মনে বিড়বিড় করতে করতে রাস্তা চলছে। সে অনেকটা রেগে আছে। হঠাৎ সামনে চোখ যেতেই নীলাভকে দেখতে পেল। একটা ভ্যান গাড়ি ভর্তি নানা প্যাকেট জাতীয় খাবার। নীলাভের এক হাতে ছোট একটা ডায়েরি, অপর হাতে কলম। সে একটা ফুড স্টোরের দোকানদারের সাথে কথা বলছে আর অর্ডার কাটছে। কথা শেষ হতেই 2 কার্টন বিস্কুট দিয়ে অন্যদিকে চলল। শাহিয়া দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। নীলাভ ওর সামনে দিয়ে যেতে নিলে ওর এক হাত টেনে দেয়ালের আড়ালে নিয়ে এলো। নীলাভ, আরে কে আপনি? আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন আমায়। শাহিয়া একদম ঢং করবে না পুতুল ছেলে, নয়তো ঘুষি মেরে মুখের আদল বদলে দিব। নীলাভ, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি পুতুল ছেলে নই। শাহিয়া আরেকবার ম্যাম বললে রাস্তার মানুষের হাতে গণধোলাই খাওয়াবো। কল মি হিয়া। তোমার হিয়া পাখি। তুমি আমাকে হিয়া পাখি বলে ডাকবে, আর আপনি বললে অবস্থা খারাপ করে দিব। শাহিয়া সামনে এসে নীলাভের টি-শার্টের কলার ধরে কথাগুলো বলল। নীলাভ বর্ষর একটা শুকনো ঢোক গিলল। অভিনয় করেও লাভ হল না। শাহিয়ার ধমক শুনে ভিজে বিড়াল হয়ে গেল। আজ তার 360 ডিগ্রি নির্ঘাত বাজবে। নীলাভ, আমার কলার ছাড়ুন। এটা কোনো ধরনের অসভ্যতামি। রাস্তার মানুষ দেখলে খারাপ বলবে। শাহিয়া একদম চুপ। তোমার কোনো কথা শুনব না। তুমি আমাকে কল করনি কেন? 2 দিন ধরে তোমার কলের অপেক্ষা করতে করতে আমি বুড়ি হতে চললাম, আর তোমার কোনো খবর নেই। নীলাভ, কলারটা ছাড়ুন। শান্ত গলায়। শাহিয়া, ছাড়ব না, কি করবে? নীলাভ নিজেই ছাড়িয়ে নিব। নীলাভ এক ঝাটকায় ওর কলারটা ছাড়িয়ে নিল। ছেলেরা আর যাই করুক নিজের কলারে অন্য কারো হাত সহ্য করতে পারে না। রাগ উঠে যায়, কিন্তু নীলাভ রাগের জন্য ছাড়ায়নি। রাস্তার মানুষ দেখলে খারাপ ভাববে, তার জন্য শাহিয়ার হাত সরিয়ে দিয়েছে। শাহিয়া, তুমি কোথায় ছিলে এই 2 দিন? নীলাভ, একটু কাজ ছিল। আজ আবার একজনের বদলে ফুড ফ্যাক্টরি থেকে অর্ডার কাটতে এসেছি। আরও অনেকগুলো দোকান বাকি আছে। আমি এখন যাচ্ছি। শাহিয়া, কোথায় যাচ্ছ? নীলাভ, বাসায়, বাকি অর্ডার বিকেলে কাটব। শাহিয়া, চলো আমিও যাব। নীলাভ, মানে? অবাক হয়ে। শাহিয়া, মানে আমি তোমার বাসায় যাব, যাতে করে তুমি আবার লাপাত্তা হলে সোজা তোমার বাসায় গিয়ে উঠতে পারি। নীলাভ, বিনা দাওয়াতের মানুষ আমি আমাদের বাসায় নেই না। সেধে সেধে কেউ গেলে তাকে ছোচা উপাধি দেই। মুখ টিপে হেসে। শাহিয়া, একদম ফাইজলামি করবে না পুতুল ছেলে। আমি যেহেতু বলেছি তোমার বাসায় যাব তার মানে যাব। আর কোনো কথা নেই। আমার হবু বরের বাসা আমাকে তো জানতে হবে, যাতে করে আমি আগের থেকে সংসারের সবকিছু প্ল্যান করতে পারি। নীলাভ, হবু বর? শাহিয়া, বাবাইকে তোমার কথা বলেছি। বাবাই তোমাকে বাসায় নিয়ে যেতে বলেছে। তোমার সাথে কথা বলবে। তোমাকে বাবাইয়ের পছন্দ হলে আমাদের বিয়ের কথা পাকা। আর সেজন্য তোমাকে আমি হারিকেন দিয়ে খুঁজছি, কিন্তু তোমার খোঁজ নেই। শাহিয়া এক প্রকার জোর করেই নীলাভের বাসায় যেতে লাগল। নীলাভ অবাক হয়ে আছে। এই মেয়ে তো সবকিছুতে তার 2 ডবল আগে। নীলাভ আগে চলছে, শাহিয়া পেছনে।
শাহিয়া এগিয়ে এসে নীলাভের এক হাতের ধরে হাঁটতে লাগল। নীলাভ চোখ দুটো বড় বড় করে শাহিয়ার দিকে তাকাল। শাহিয়া এই সুযোগের অপেক্ষা করছিল। নীলাভের হাত ছেড়ে তার ওড়না দিয়ে নীলাভের মুখের ঘাম মুছে দিল। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে নীলাভের হাত ধরে হাঁটতে লাগল। নীলাভ এখন ঘোরের মধ্যে আছে। ডোজটা আজ একটু বেশি হয়ে গেছে। শাহিয়া মিটমিট করে হাসতে হাসতে পথ চলছে। আর নীলাভ সরকট। শাহিয়াদের ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। তানজিল আঞ্জুম নীলাভের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নীলাভ মেঝের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। আকিব তীক্ষ্ণ নজরে তানজিল সাহেবের গতিবিধি লক্ষ্য করছে। আর শাহিয়া হাতের নখ খুঁড়তে খুঁড়তে সকলের দিকে দৃষ্টি দিচ্ছে। নিশিতা রহমান ও সাজিয়া রান্নায় ব্যস্ত। অনেক কষ্ট করে আজ নীলাভকে আসতে রাজি করেছে শাহিয়া। বেচারা নীলাভ বেশ ভয় পাচ্ছে তানজিল সাহেবের গম্ভীর মুখ দেখে। থমথমে পরিবেশ ভেঙে তানজিল আঞ্জুম প্রথম কথা বলে উঠলেন। তানজিল, তোমার নাম নীলাভ? নীলাভ, জি আঙ্কেল। তানজিল, পরিবারে কে কে আছে? নীলাভ, আকিব ছাড়া আর কেউ নেই। ও আমার ভাই, বন্ধু, অভিভাবক, সবকিছু। নীলাভের কথায় আকিব অবাক হয়ে ওর দিকে তাকাল। ও ভাবতেই পারেনি নীলাভ ওকে এভাবে পরিচয় করে দিবে। তানজিল সাহেব বুঝতে না পেরে কপাল কুঁচকালেন। তানজিল, আমি ঠিক বুঝলাম না। নীলাভ বাবা মা দুজনেই ছিলেন জন্মগত অস্ট্রেলিয়ান। আমিও অস্ট্রেলিয়ার অধিবাসী। দাদা বাংলাদেশী ছিলেন। সেখানকার মেয়ে বিয়ে করে ওই দেশেই সেটেল হয়ে যান। সেখানেই বাবার জন্ম ও বেড়ে ওঠা। একসময় বাবা আমার মাকে বিয়ে করেন। মা ছিলেন উচ্চ বংশীয় মহিলা, তবে মুসলিম সম্প্রদায়ের। আমার জন্মের 4 বছর পর আমার ছোট ভাই নীলের জন্ম। আমরা কখনো বাংলাদেশ দেখিনি। আমার বয়স যখন 12 বছর তখন আমরা সবাই মিলে বাংলাদেশে ঘুরতে আসি। অনেক এক্সাইটেড ছিলাম। 2 দিন ঢাকায় ঘুরে পাহাড় দেখতে বের হয়েছিলাম। কিন্তু পাহাড়ি রাস্তায় এসে আমাদের গাড়ি খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা, ছোট ভাই নীলকে চোখের সামনে জ্বলে পুড়ে যেতে দেখি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তেই আগুন ধরে যায়। তারপর সেখান থেকে আমায় উদ্ধার করে এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এতটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়ে নীলাভ। শাহিয়ার চোখ দুটো টলমল করছে। সে কখনো ভাবতে পারেনি হাসি খুশি এই ছেলেটার পেছনের অতীতটা এতটা ভয়ানক। নীলাভ চোখের পানি মুছে নিল। আকিব এক ধ্যানে পায়ের সামনে থাকা পাপোশটাকে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে খুঁড়ছে। তানজিল, তারপর কি হয়েছিল? আগ্রহের সাথে। নীলাভ, এতিমখানা আমার ভালো লাগেনি। তাই বছর খানিক থেকে পালিয়ে এসেছিলাম। তখন আমি বাংলা ভেঙে ভেঙে বলতে পারি। সাহস করে ঢাকায় চলে আসলাম। সেখানকার এক হোটেলে কাজ নিলাম। সেই হোটেলের মালিক ভালো ছিল। তাই আমাকে স্কুলে ভর্তি করে দিল। পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। নানা কাজ করে নিজের পড়াশোনা ও খাবারের খরচ চলে যেত। তার মধ্যে আকিবের সাথে পরিচয়। আমরা দুজন খুব ভালো সম্পর্ক গড়ে উঠল। তারপর থেকে দুজন একসাথে থাকি। তাই এখন আমার সবকিছুই আকিব। আর হ্যাঁ, এখন আমি বাংলাদেশের নাগরিক।
আলহামদুলিল্লাহ, বাংলা এখন আমার মাতৃভাষা না হলেও আমি অনেক পছন্দ করি। তানজিল পড়াশোনা কমপ্লিট করতে পেরেছ? নীলাভ: জি আলহামদুলিল্লাহ। মাস্টার্স পাশ করেছি আরও 2 বছর আগে। তানজিল: কি কাজ করছো বর্তমানে? নীলাভ: নির্দিষ্ট কোনো কাজ নেই, যখন যা পাই তাই করি। কখনো কফি হাউসের ওয়েটার, কখনো পিৎজা ডেলিভারি বয়, কখনো কোনো ফ্যাক্টরির এজেন্ট। আমি কোনো কাজকে ঘৃণা করি না, সব কাজ আমার কাছে সমান। আমি ছোট বড় সকল কাজকে শ্রদ্ধা করি। মানুষ হিসেবে আমাদের সবার এটা করা দরকার বলে আমি মনে করি। তানজিল সাহেব নীলাভের কথায় মুগ্ধ হয়ে গেলেন। অন্য কেউ হলে হয়তো মানসম্মানের ভয়ে এই কাজগুলোর কথা বলতই না, কিন্তু নীলাভ সাহসের সাথে বুক ফুলিয়ে তা বলল, যেটা তার অনেক বেশি ভালো লাগল। তাছাড়া ছেলেটার কথার মধ্যে জাদু আছে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। দেখতে কোনো অংশে পুতুলের থেকে কম নয়, সব দিক দিয়ে পারফেক্ট। মনে মনে শাহিয়াকে তানজিল সাহেবে 1000 বার ধন্যবাদ জানালো। মেয়ের চোখ আছে বলতে হবে, তাই তো এরকম হীরের টুকরো ছেলে পছন্দ করেছে। শাজিয়া একগাদা ফলমূল, চা, বিস্কুট, চানাচুর এনে সামনে রাখল। তারপর অপোজিট পাশের সোফায় বসে পড়ল। শাজিয়া: খাবার নেও তোমরা। নীলাভ: এগুলো আবার কিসের জন্য করতে গেলেন আপু? আমরা তো এখন চলে যাব। শাহিয়া বলল, আর হয়ে গেল, রাতের খাবার না খেয়ে বাসা থেকে যেতে পারবে না। এসেছ তো চোরের মতো রাতের বেলা। কেন, বিকেলে আসলে কি হতো? আকিব আঙ্কেল, আপু কিছু একটা নেন। শাহিয়া: তুমিও নেও। তানজিল: আমি এখন আর কিছু খাবো না। তাহলে রাতের খাবার মাইনাস। তোমরা নেও। নীলাভ চায়ের কাপ হাতে তুলে নিল, আর আকিব পিরিচ থেকে এক টুকরো আপেল তুলে নিল। ওদের জোড়াজুড়িতে শাজিয়া একটা বিস্কুট নিয়ে মুখে পুরল। তানজিল সাহেব এক দৃষ্টিতে নীলাভকে লক্ষ্য করছে। নীলাভের চা খাওয়া শেষ হতেই সে বলল, তানজিল: নীলাভ, আমার সাথে একটু রুমে এসো তো। তোমার সাথে আমি একা কিছু কথা বলতে চাই। তানজিল সাহেবের গম্ভীর কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল। কি কথা বলবেন তিনি? তাহলে কি শাহিয়ার সাথে তার বিয়ে দিবে না? মানা করে দিবে ওকে? ও কোনো বড় কাজ করে না বলে। সবার মনে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। শাহিয়ার চোখে স্পষ্ট নীলাভকে হারানোর ভয় দেখা যাচ্ছে। আকিবও অনেকটা ভয় ভয় আছে, যদি উনি নীলাভকে মানা করে দেয়। নীলাভ খুব শান্ত ভঙ্গিতে বসে আছে। তার ভাব দেখে মনে হচ্ছে এমনটাই হওয়ার ছিল। শাহিয়া ভয়ে তার বোনের দিকে তাকাল। শাজিয়া চোখের ইশারায় বুঝাল, ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তানজিল সাহেব ও নীলাভ উঠে এক রুমে চলে গেল। শাহিয়া সেদিকে যাওয়ার আগেই ঠাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। প্রায় 20 মিনিট পর দরজা খুলে দুজনে বের হয়ে এলো। দুজনের মুখ খুশিতে ঝলমল করছে। অপরদিকে শাহিয়া এতক্ষণ চিন্তায় চিন্তায় শেষ। তাদের দুজনকে হাসি মুখে দেখে শাহিয়া বেশ অবাক হল। সে ভেবেছিল তার বাবা নীলাভকে মেনে নিবে না, তাহলে দুজনের মুখ মনমরা থাকবে। কিন্তু সেখানে উল্টো। তার মধ্যে তানজিল সাহেব খুশি মনে শাহিয়াকে বলল, তানজিল, আলহামদুলিল্লাহ, তোর পছন্দ করা ছেলে আমার অনেক পছন্দ হয়েছে।
এবার বিয়ের ডেট ফাইনাল করে দেই। শাহিয়া কথাটা শুনে কি রিয়েকশন দিবে তাই ভুলে গেল। দৌড়ে গিয়ে তার বাবাকে খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকিব এসে নীলাভকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে সবাই খুব খুশি। নিশিতা রহমান দূর থেকে তার পাগলি মেয়ের কাণ্ড দেখে সামনে এগিয়ে এলো। তানজিল, ধুর, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? তুই এত ভালো একটা ছেলে নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছিস, আমি কি মানা করতে পারি? সাজিয়াকেও তো ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিচ্ছি। তোরা যার সাথে খুশি থাকবি তার হাতেই তো আমরা তুলে দিব। তোরা খুশি থাকলেই আমরা খুশি। নিশিতা, শাহিয়া, কান্না করছিস কেন? তুই যদি ভালো কিছু পছন্দ করিস তাহলে আমরা মানা কেন করব বল? তোরা যাতে ভালো থাকবি তাতে আমরাও ভালো থাকব। শাহিয়া, থ্যাংক ইউ সো ম্যাচ বাবাই। আমি ভাবতেই পারিনি যে আমার পছন্দের পুতুল ছেলে তোমারও পছন্দ হবে। অনেক অনেক ভালোবাসি তোমাকে। তুমি পৃথিবীর বেস্ট বাবাই। কাঁদতে কাঁদতে নীলাভ অবাক চোখে শাহিয়ার কাণ্ড দেখছে। একটা মানুষ কতটা ভালোবাসলে তাকে পাওয়ার আনন্দে কাঁদে। নিজেকে এখন তার অনেক লাকি মনে হচ্ছে, কারণ সে শাহিয়ার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে। নীলাভ মুখে যতই স্বীকার না করুক, সে কিন্তু শাহিয়াকে অনেক ভালোবাসে। তানজিল, আমি তাহলে দুই মেয়ের বিয়েটা একসাথে দিতে চাইছি। কি বলো তোমরা? নীলাভ, আসলে আঙ্কেল, আমার এর মধ্যে একটু কাজ আছে, তাই আমি চাইছি আপুর বিয়ের পর আমাদের বিয়েটা হোক। আমাদের বিয়েই আপনার কোনো খরচ করতে হবে না। আমার সাধ্যমতো সব দিয়েই আমি শাহিয়াকে আমার ঘরে তুলব। তানজিল, আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। নিশিতা, অনেক কথা হয়েছে, এখন সবাই খেতে চলো। শাহিয়া, এবার কান্না অফ কর। আর আমার হবু মেয়ের জামাই ও তার ভাইয়ের জন্য খাবার বেড়ে দে। আমরা সবাই একসাথে খেতে বসব। সবাই একসাথে খাবার খেয়ে নিল। খাবার শেষ হতেই নীলাভ ও আকিব চলে এলো। বাসায় আসার পর আকিবের মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে। তানজিল সাহেব নীলাভের সাথে কি কথা বলল, যার কারণে কোনো দ্বিধা ছাড়া রাজি হয়ে গেল? আকিব, নীলাভ, আমার একটা প্রশ্ন ছিল। নীলাভ, আমি জানি তুই জিজ্ঞেস করবি, আমার হবু শ্বশুর আব্বা আমার সাথে কি কথা বলল, যার কারণে তিনি কোনোমত ছাড়া রাজি হয়ে গেল। আকিব, হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতাম। নীলাভ, শোন তাহলে। নীলাভ আকিবকে সব খুলে বলল। যা শুনে আকিব পুরো অবাক। ও ভাবেনি তানজিল সাহেবে ওদের সিক্রেটটা ধরে ফেলবে। কি সিক্রেট ধরে ফেলেছে ওদের, সেটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাক জানতে হবে। চলুন আমরাও ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। নীলাভ রুমে ঢোকার পর পরই তানজিল সাহেব দরজাটা আটকে দিল, যেটা দেখে নীলাভ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। ভয়মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, নীলাভ আঙ্কেল, দরজা বন্ধ করলেন কেন? তানজিল, আরে রিয়য় পেও না। আমি তোমার কাছ থেকে একটা সত্যি জানতে চাই। নীলাভ, কি সত্যি? তানজিল, তুমি কি এসব কাজ ছাড়াও অন্য কোনো সিক্রেট কাজ করো? নীলাভ, হঠাৎ এই প্রশ্ন কেন আঙ্কেল? তানজিল, আমি তোমাকে একদিন বিখ্যাত নিউজ পেপার বাংলাদেশের খবর অফিসে দেখেছিলাম, তাই তোমাকে আজ দেখে আমার একটু সন্দেহ হয়েছে।
তুমি যদি সিক্রেট সাংবাদিক হিসেবে কাজ না করতে তাহলে আমার কাছে এটাও বলতে। নীলাভ: হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক ধরেছেন। আমিও আকিব সিক্রেট সাংবাদিক হিসেবে ওই নিউজ পেপারের অফিসে কাজ করি। আমরা আত্মগোপন করে বড় বড় শিল্পপতি, নেতা, মন্ত্রীদের কালো ধান্দা, ইলেগাল ব্যবসার খবর জোগাড় করি, যেটা নিউজ পেপারে ছাপা হয়। তাছাড়া সেটা অজ্ঞাত ব্যক্তি হিসেবে পুলিশ ও টিভি চ্যানেলের কাছে তথ্য পৌঁছে দেই। গত 2 সপ্তাহের আগে আমিনুর রহমানের মদের ফ্যাক্টরি সিল গালা ও তাকে গ্রেফতারের কথা তো শুনেছেন। সেগুলো আমরা করেছি। তানজিল: আমার আগেই সন্দেহ হয়েছিল তুমি গভীর জলের মাছ। আজ পুরো সিউর হলাম। তোমার সাংবাদিকতায় তো বেশ ভালো ইনকাম আসে, তাহলে বাকি কাজগুলো কেন করো? নীলাভ: আলহামদুলিল্লাহ, আমরা দুজন 30,000-এর ওপরে বেতন পাই। সারা মাসের খরচ রেখে বাকি সিংহভাগই একটা এতিমখানায় ও বৃদ্ধাশ্রমে দান করে দেই। আর বাকি কাজগুলো করার কারণ হলো আমার কাজ ছাড়া বসে থাকতে ভালো লাগে না। যতটুকু অবসর সময় পাই বাকি কাজগুলো করি। আমি সকল কাজকে যেমন শ্রদ্ধা করি তেমনি ভালোবাসি, তাই এসব কাজ করি। তানজিল: তোমার কথা শুনে আমার মন ভরে গেল বাবা। অনেক বড় হও তুমি, সেই দোয়া করি। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারলে আমি ধন্য। এরকম একটা ছেলেকে আমার মেয়ে নিজে পছন্দ করেছে। আমার তো আপত্তি করার প্রশ্নই উঠে না। নীলাভ: আঙ্কেল, এসব কথাগুলো কাউকে বলেন না প্লিজ, এমনকি শাহিয়াকেও নয়। যখন সময় হবে আমি নিজে ওকে জানিয়ে দিব। তানজিল: তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কাউকে বলবো না। দুজন খুশি মনে রুম থেকে বের হয়ে গেল। কিন্তু কেউ তো জানে না রুমে আগের থেকে ক্যামেরা ফিট করা ছিল, যা প্রথম থেকে সব ভিডিও হয়েছে। আর ক্যামেরাটা অন্য কেউ ফিট করেনি, এটা শাহিয়া করেছে। কারণ ও আগের থেকে এরকম কিছু হবে তা ধরে নিয়েছিল, যার কারণে নিজের মোবাইলে ভিডিও অন করে লুকিয়ে রেখেছিল। ফ্ল্যাশব্যাক এন্ড। এর মধ্যে কেটে গেছে বেশ কিছুদিন। আজ সাজিয়ার গায়ে হলুদ। ওরা যে দালানে থাকে সেটাকে পুরো মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। ছাদে করা হবে গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে স্টেজ করা হচ্ছে। নীলাভ বিগত কিছু দিন ধরে ডেকোরেশনের কাজে যুক্ত হয়েছে। ডেকোরেশনের সব দায়িত্ব ওর হাতে। বিকাল ঘনিয়ে সন্ধ্যা নামল বলে সিঁড়ি থেকে শুরু করে পুরো ছাদ ঠিক আছে কিনা তাই ঘুরে ঘুরে দেখছে নীলাভ। আর সব মেয়েরা হা করে ওকে দেখছে। একটা রুম ক্রস করে যেতে নিলেই ঝড়ের গতিতে একজন এসে নীলাভকে টেনে নিয়ে দরজা আটকে দিল। নীলাভ জানে শাহিয়া ছাড়া কারো এত দুঃসাহস হবে না। নীলাভ: হোয়াট ইজ দিস শাহিয়া? আমাকে এখানে টেনে আনার মানে কি? কিছুটা বিরক্ত সহকারে বলল নীলাভ। কিন্তু সেই বিরক্তি শাহিয়া একটুও গায়ে মাখল না, বরং সামনে এগিয়ে এসে 2 হাতে নীলাভের গলা জড়িয়ে ধরল। শাহিয়া: প্রেম করব, তাই নিয়ে এসেছি। নীলাভ: ছাড়ো শাহিয়া, আমার কাজ আছে। আমি এখন ডেকোরেশনের লোক হয়ে এবাড়িতে এসেছি। শাহিয়া: তুমি আমার হবু স্বামী, তার জন্য এখানে এসেছে। তোমার কাজের পরিচয় অন্য জায়গায় দিও, আমার কাছে নয়। আর হ্যাঁ, আরেকবার শাহিয়া বললে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিব সাংবাদিক সাহেব। আমাকে তুমি হিয়া পাখি বলে ডাকবে।
শাহিয়ার মুখে সাংবাদিক সাহেব শুনে বেশ অবাক হয়ে গেল নীলাভ। তার মানে কি তার শ্বশুর আব্বা সব বলে দিয়েছে নাকি শাহিয়াকে? কিছুটা জোরতা নিয়ে নীলাভ বলল। নীলাভ কে সাংবাদিক? শাহিয়া হয়েছে, এখন আর সাধু সাজতেন হবে না। আমি জেনে গেছি তুমি একজন সিক্রেট সাংবাদিক, তাই আর ঢং করো না। আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে তুমি কোনো সাধারণ মানুষ নও, তোমার মধ্যে ঘাপলা আছে। তাই হলো, তুমি হলে গভীর জলের মাছ। তবে আমিও তো সাংবাদিকদের হবু বউ, তাই আমি গভীর জলের মাছকে ধরতে পানিতে কিছুটা আন্দাজি ডুব মেরেছিলাম, আর আমি সেই মাছটাকে ধরেও ফেললাম। নীলাভ, আমি কিছুই বুঝতে পারছি না। ভ্রুকুটি কুঁচকে। শাহিয়া, না বোঝার তো কিছু নেই। আমি তো বাংলায় বলছি, হিব্রু ভাষা ব্যবহার করিনি। শাহিয়া গলার থেকে হাত সরিয়ে নিল। তারপর নীলাভের এক হাত ধরে ওকে খাটে বসাল। মোবাইল থেকে সেদিনের ভিডিও বের করল। সেটা দেখে নীলাভের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। নীলাভ, তুমি এটা কোথায় পেলে? শাহিয়া, আমি তো আগে থাকতে ওই রুমে মোবাইল ক্যামেরা ফিট করে রেখেছিলাম। এখন যদি এটা আমি সব নিউজ চ্যানেলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেই, তাহলে কেমন হবে? ভ্রু নাচিয়ে শাহিয়ার কথায় নীলাভ এক গালে হাসল। তারপর আরাম করে দুই হাত মেলে খাটে শুয়ে পড়ল। এমন একটা ভাব ধরে আছে যেন কিছুই শুনেনি। নীলাভের এমন ভাবলেশহীন কাণ্ডে শাহিয়া অবাক হল। শাহিয়া, কিছু বলছো না যে? আমি কিন্তু সত্যি ছেড়ে দিব। তুমি আমায় অনেক ঘুরিয়েছ নীলাভ। তুমি যদি চাও তোমার হবু বরের বিপদ হোক, তাহলে অবশ্যই ছেড়ে দিব। অকালেই সাদা শাড়ি পরতে মন চাইলে দিতে পারো, আমি মানা করব না। আর আমার বিশ্বাস আছে তুমি এমনটা করবে না। শাহিয়া, ধুর, তাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে নিজেই ব্ল্যাকমেইলের শিকার হয়ে গেলাম। এখন তো আমি দিতেও পারব না। আমাকে ভয় দেখাবে, তোমার পুতুল ছেলের বিপদ হবে। বিড়বিড় করে শাহিয়ার বিড়বিড় করে খাটের এক কোণায় বসে পড়ল। নীলাভ শোয়া থেকে উঠে বসে মিটমিট করে হাসছে। তখনই ওর চোখ গেলে দেয়ালের দিকে। চোখ মুখ কুঁচকে তার সামনে এসে দাঁড়াল। পুরো দেয়াল ভর্তি নীলাভের অসংখ্য ছবি। নীলাভ বিস্ময় নিয়ে শাহিয়াকে জিজ্ঞেস করল, নীলাভ, আমার এত ছবি তুমি পেলে কোথায়? শাহিয়া, আকিব ভাইয়ার থেকে নিয়েছি। মুখ গোমরা করে নীলাভ, দেয়ালে টানিয়ে রেখেছ কেন? শাহিয়া, আমার হবু স্বামীর ছবি আমি যেখানে খুশি সেখানে টানিয়ে রাখব। তোমার কি রেগে? নীলাভ, না, বিষয়টা সেটা নয়। ঘরে জীব জন্তু মানুষের ছবি থাকলে ফেরেশতা প্রবেশ করতে পারে না, তাই তুমি এগুলো দেয়াল থেকে খুলে ফেলবে। শাহিয়া, কালকে লাগালাম, আর আজকেই খুলে ফেলব। আচ্ছা, তুমি যখন বলছো খুলে ফেলব। শাহিয়া বসা থেকে উঠে ছবিগুলোর সামনে এসে দাঁড়াল। নীলাভ ওর পাশে এসে দাঁড়িয়ে ওকে অবাক চোখে দেখতে লাগল। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এরকম পাগলামি করে। আর শাহিয়া ছবিগুলো মনোযোগ সহকারে দেখছে। ছাদে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই এখন হলুদ দিতে ব্যস্ত। নীলাভের পরনে আজ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি, কলা পাতা রঙের পায়জামা। শাহিয়াও ওর সাথে ম্যাচিং করে সেম কালার শাড়ি পরেছে। আকিবের পরনে বেগুনি রঙের পাঞ্জাবি।
আকিবের চোখ দুটো খুঁজে যাচ্ছে শাহিয়ার মামাতো বোন তিশাকে। সকাল বেলা তিশার সাথে অনেকটা ফিল্মি স্টাইলে দেখা হয়েছে। এক ঝুড়ি ফুল নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে নিলেই একজনের সাথে ধাক্কা লাগে আকিবের। আর সামনের ব্যক্তিটা পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলে আকিব। সাথে সাথে ঝুড়িটা পড়ে যায়। দুজন দুজনের দিকে এক ধ্যানে কিছু সময় তাকিয়ে থাকে। সেই দেখার পর থেকে আকিবের চোখ দুটো শুধু তিশাকেই খুঁজে। তিশাও আকিবকে দেখলে মুচকি মুচকি হাসে। নীলাভ, কি রে, কাকে খুঁজছিস? আকিব, কাকা কাউকে নন না ততত। তুতলিয়ে। নীলাভ, ডুবে ডুবে জল খাচ্ছ? আর আমি জিজ্ঞেস করলে বলো কিছু না তো। আমি কিন্তু খবর পেয়েছি, তাই ভাব না নিয়ে মেয়েটাকে দেখাস। আকিব লজ্জা পেয়ে গেল। বোকার মতো মাথা চুলকে আমতা আমতা করে বলল, আকিব, আসলে একটা মেয়েকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমার একটা ব্যবস্থা করে দে। নীলাভ, ওরে বাটপার, ওরে চিটার, তলে তলে এত দূর। তাছাড়া তোকে আমি হেল্প করব না, কারণ তুই শাহিয়াকে আমার ছবি দিয়েছিস। আমাকে বললে আমি দিতাম, আরও স্টাইলিশ ও হ্যান্ডসাম ছবিগুলো দিতাম। কিন্তু তুই তো সব হাবলা মার্কা ছবি দিয়েছিস। আকিব, তোরা হবু জামাই বউ আমাকে থ্রেটের ওপরে থ্রেট দিচ্ছিস। তোর শাহিয়া গতকাল সকালে কল দিয়ে বাপরে কি থ্রেট বলে কিনা, আমি যদি তোর ছবি না দেই তাহলে আমার নাকি জীবনেও বিয়ে হবে না, এমন দোয়া করে দিবে। ভেবেছিস কিরকম জঘন্য ব্যাপার স্যাপার? আমার বিয়ে না হলে আমার ফিউচার ছেলে মেয়েগুলো কাকে বাবা বলে ডাকবে? নীলাভ, তাই বলে ওইরকম আবুল মার্কা ছবি? আকিব, আমি ইচ্ছে করে এমন ছবি দিয়েছি যাতে তোর শিক্ষে হয়। নিজে তো এমন একটা ভাব নিয়ে থাকিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, তাই ওরকম বিচ্ছিরি ছবি তোর সাথে যায়। আমি এখন তিশাকে রাজি করিয়ে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছি। তোকে চাঁচু বানাতে হবে তো। আকিব একটা চোখ মেরে শীষ বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। নীলাভ ওর যাওয়ার পানে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল। তখনই একটা ছোট বাচ্চা ছেলে নীলাভের হাতে একটা চিরকুট গুজে অন্যদিকে দৌড় দিল। নীলাভ চিরকুট দেখে ভ্রু কুঁচকাল। অনেকক্ষণ ধরে শাহিয়াকে দেখছে না। একসাথে দুজন হলুদ দিয়ে সেই যে হাওয়া হয়েছে, আর তাকে দেখা যায়নি। চিরকুটটা খুলতেই নিচের কথাগুলো লেখা দেখতে পেল। বাগানে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইতি, তোমার হিয়া পাখি। নীলাভ ছাদ থেকে নেমে বাগানে গেল। সেখানে গিয়ে অবাক। সবকিছু খুব সুন্দর করে ডেকোরেশন করা। এগুলো কে করল? এটা তো ওদের করার কথা ছিল না। নীলাভ আশেপাশে শাহিয়াকে খুঁজতে লাগল। তখনই পেছনে থেকে ওর হাতে টান অনুভব করল। পেছনে ঘুরে দেখে শাহিয়া একটা বিশাল বড় ফুলের তোড়া নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। শাহিয়া, প্রিয় হবু বর প্লাস আমার পুতুল ছেলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি প্যাচগোছের ধারের কাছেও যাই না, তাই সরাসরি প্রপোজ করে দিলাম। তুমি তো জীবনেও আমায় প্রপোজ করবে না। ভীষণ লাজুক ছেলে, তাই আমিই করে দিলাম। এত লজ্জা আসে কোথা থেকে তোমার? প্রেমে পড়লে নাকি মানুষ অনেক বেহায়া হয়ে যায়। আমি কথাটা আগে বিশ্বাস না করলেও এখন করি, কারণ আমি তোমার প্রেমে অন্ধ, বয়রা, বেহায়া সবই হয়েছি।
জানি তুমি মনে মনে এটা ভাবছ যে 2 সপ্তাহ পর আমাদের বিয়ে। এখন প্রপোজ করার মানেটা কি? আসলে সবকিছু তো আমিই শুরু করেছি। তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিতে আমি প্রপোজটা সেরে ফেলি। আমি তোমার থেকে সব দিক থেকে এগিয়ে। তুমি তো আজও আমায় হিয়া পাখি বলেই ডাকতে পারলে না। আর তুমি করবে প্রপোজ। তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আর প্যাচাল পারতে পারবো না। তবে তুমি সেই ব্যক্তি যাকে আমি প্রথম ও শেষ ভালোবেসেছি। এখন জলদি করে আই লাভ ইউ টু বলে দেও দেখি পুতুল ছেলে। না, এত কিছুর শর্কর নীলাভ এবার আর একসাথে সহ্য করতে পারল না। শাহিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে তো নীলাভ কম শর্কর হয়নি। কিন্তু এবারের মতো শর্কর সে কখনো হয়নি। তাই অজ্ঞান হয়ে ঢলে নিচে পড়ে গেল। শাহিয়া উল্টো দিকে ঘুরে মনের কথা প্রকাশ করছিল। নীলাভের কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে চোখ কপালে তুলে ফেলল। দৌড়ে নীলাভের সামনে এসে দেখল নীলাভ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। লো ঠেলা, বেচারা এত শর্কর পেয়েছে যে জ্ঞান হারিয়ে ফেলেছে। 5 দিন পর টিনের ঘেরা দেওয়া এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নীলাভ ও শাহিয়া। তাদের মনে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। ঢুকবে কি ঢুকবে না। ছোট টিনের গেইটের সামনে বিগত 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু ঢোকার সাহস হচ্ছে না। হাতে একটা ছোট লাগেজ। শাহিয়ার এবার রাগ উঠে গেল। এত দূর জার্নি করে এসে কার ভালো লাগে এভাবে দাঁড়িয়ে থাকতে। তাই শাহিয়া কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। পেছনে পেছনে নীলাভ। মিনারা খাতুন চুলোয় রান্না চড়িয়েছেন। আজ তাদের বাড়ি মেহমান আসবে বলে। পাশের বাড়ির মাইশার মা এসে তাকে হাতে হাতে কাজ করে দিচ্ছে। হাবিবুর রহমান ছোট নাগ বারান্দায় পায়চারি করছেন। এতক্ষণে তো ওদের চলে আসার কথা। কিন্তু এখনো আসছে না কেন? হঠাৎ টিনের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো। তাকিয়েই শাহিয়া ও নীলাভকে দেখতে পেল। অনেকটা দৌড়ে সে ওদের দিকে চলে এলো। এসেই নীলাভকে জড়িয়ে ধরল। হাবিবুর, তোমরা চলে এসেছ বাবা। আসতে তোমাদের কোনো সমস্যা হয়নি তো বাবা? মাহিমের মা, ও মাহিমের মা। কোথায় তুমি? দেখো কে এসেছে। নীলাভ ও শাহিয়া দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল হাবিবুর রহমানের দিকে। উনাকে অনেক খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে তার ছেলে ফিরে এসেছে। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বের হল মিনারা খাতুন। মিনারাহ বাজান, তোমরা আয়া পড়ছ। মেলা অনেক খুশি হইছি তোমগো দেইখা। এরে এমনে দাঁড়ায় রইছ কেন, ঘরে চলো। মায়াডারে তো চিনলাম না। বিস্মিত চোখে শাহিয়াহ, আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন? আমি শাহিয়া, উনার হবু বউ। মিনারাহ, ওয়ালাকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? মাশাআল্লাহ, আমার বাজান দেহি পরীর মতো একখান মায়া পছন্দ করছে। চলো চলো ঘরে চলো। কত দূর থিকা আসছ? হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া নেও। হাবিবুর, তোমাদের আইতে কোনো কষ্ট হয় নাই তো? আমি ভাবছিলাম তুমি বোধহয় আসবাই না। আমারে হয়তো মাফ করতে পারো নাই। তুমি আমার চোখ খুইলা দিছ বাপ। তাই তোমারে একবেলা দাওয়াত কইরা ভালো মন্দ না খাওয়াইলে আমি যে মইরাও শান্তি পাইতাম না। কালকে যখন রবিন কল কইরা কইল তোমরা আমাদের বাড়িতে আসবা,
আমার যে কি খুশি লাগতাছিল। তোমার সাথের জন কই? তারে যে দেখতাছি না। এদিক সেদিকে চোখ বুলিয়ে। নীলাভ, আকিবের একটু কাজ আছে, তাই আসতে পারেনি। মিনারা, হইছে, এসব কথা এখন রাখেন। পোলা, মায়া দুইডারে একটু রেস্ট নিতে দেন। ধমকের সুরে স্বামীকে কথাটা বললেন তিনি। নীলাভ গত 1 মাস আগের হাবিব সাহেবের সাথে আজকের হাবিব সাহেবকে কিছুতেই মিলাতে পারছে না। আকাশ পাতাল তফাত খুঁজে পাচ্ছে। এ যেন কল্পনীয় ঘটনা, কিংবা স্বপ্ন। ঘুম ভেঙে গেলেই হারিয়ে যাবে বহুদূর। মিনারা খাতুন ওদের ভেতরে নিয়ে গেল। হাবিবুর রহমান কাউকে ডাকলেন। হাবিবুর, শান্ত, ওই শান্ত, কোথায় গেলি? টিনের চালার ঘর থেকে 21 বছরের একটা যুবক দৌড়ে তার কাছে এলো। এর নামই শান্ত। শান্ত চাচাজান আমারে ডাকতাছেন। হাবিবুর, কোথায় থাকস তুই? তোরে আজকাল খুইজা পাই নাকে। বাড়িতে যে মেহমান আইছে সেই খেয়াল আছে তোর? যা গিয়া বড় পুকুর থিকা মাছ ধরনের ব্যবস্থা কর। বড় পুকুর থিকা সবচেয়ে বড় মাছটা ধইরা আনবি। পুকুরে জাল ফালানের ব্যবস্থা কর। একেবারে টাটকা লাফাইন্না মাছ রান্না করে খাওয়ামু আমার মেহমানরে। আর শোন, ওদের আপ্যায়নের জানি কোনো ত্রুটি না হয়। তোরে কসাইয়ের দোকান থিকা যে মাত্র জবাই দেওয়া গরুর গোশত কিনা আনতে বলছিলাম, তুই আনছস তো? শান্ত, যে চাচা, আনছি। আপনি যে যে বাজারের লিস্ট দিছিলেন সব আনছি। এখন খালি পুকুরে বড় তাজা মাছটা ধরনের আর রান্ধনের বাকি। হাবিবুর কথা না কইয়া জলদি যা। আমিও আইতাছি। তুই জাল ফেলানের ব্যবস্থা কর। শান্ত তড়িঘড়ি করে চলে গেল পুকুরে মাছ ধরতে। হাবিবুর রহমানও পুকুরের দিকে চললেন। আজ পুকুরের সবচেয়ে বড় মাছ দিয়ে নীলাভ ও শাহিয়ার আপ্যায়ন করবে। এই পর্যন্ত হয়তো কিছুই বুঝতে পারেননি। আমি বুঝিয়ে দিচ্ছি। 4 দিন আগে ধুমধাম করেই সাজিয়ার বিয়ে হয়েছে। গত 2 দিন আগে এক বিকেলে রবিন নামের ছেলেটা, যাকে হাবিবুর রহমান একসময় নীলাভকে মেরে ফেলতে বলেছিল, সেই ছেলেটা নীলাভকে খুঁজে পায়। সে অনেক জোর করে হাবিবুর রহমানের বাসায় যাওয়ার জন্য। নীলাভ ও আকিব প্রথমে বিশ্বাস না করলেও পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারে হাবিবুর রহমান সাহেব ভালো হয়ে গেছে। সে এখন গ্রামের মানুষের সেবা করে। যার থেকে যা আত্মসাৎ করেছিল সব ফেরত দিয়ে দিয়েছে। তাই নীলাভ দাওয়াত রাখে। কিন্তু আকিবের কাজ থাকায় সে আসতে পারবে না। তাছাড়া সে এখন তিশার সাথে চুটিয়ে প্রেম করছে। শাহিয়াকে জানাতেই শাহিয়া এক পায়ে রাজি হয়ে যায়। কারণ শাহিয়া তো গ্রাম অনেক পছন্দ করে। অবশেষে আজ সকাল ভোরে তারা হাবিবুর রহমানের বাসার উদ্দেশ্য রওনা দেয়। দীর্ঘ 5 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে তারা এখানে পৌঁছায়। কি অদ্ভুত, তাই না? যাকে মারার জন্য একসময় হন্নি হয়ে খুঁজত, আজ তাকেই দাওয়াত করে এনেছে। নীলাভ ও শাহিয়া 2 দিন তাদের বাড়ি থাকবে। আপনাদের হয়তো মনে হতে পারে এটা হাবিবুর রহমানের কোনো চাল বা শয়তানি। কিন্তু না, তিনি সত্যিই ভালো হয়ে গেছে। দুপুরে খাওয়ার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। মিনারা খাতুন খুশি মনে ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তার কাছে মনে হচ্ছে তার এক ছেলে এক মেয়ে বহুদিন পর বাসায় এসেছে। তিনি দুজনের খাবারের প্লেটে নানা কিছু দিয়ে পুরো ভর্তি করে ফেলেছেন। মিনারা, আরেকটু তরকারি দেই?
গ্রামের তাজা সবজি দিয়ে রান্না করছি। তোমরা আসবা শুইনা আমগো গ্রামের সবজি চাষি রফিকের ক্ষেতের থিকা তাজা সবজি কিনা আনছে মাহিমের আব্বায়। সব কিছু তাজা, কোনো ফরমালিন নাই। শাহিয়া আন্টি, এত কিছু কি করে খাবো? আপনি কম করে হলেও 12-15 পদের খাবার রান্না করেছেন। এগুলো 2 দিন খেলেই আমি ফুলে পুরো ঢোল হয়ে যাব। আপনি চিন্তা করেন না, আমরা অল্প অল্প করে সব খেয়ে নিব। আপনিও বসে পড়েন। হাবিবুর রহমান মাছের তরকারির বাটিটা হাতে নিয়ে বড় রুই মাছের মাথাটা নীলাভের প্লেটে তুলে দিল। নীলাভ আরে আরে করছেন কি চাচা? আমি এত বড় মাথা খেতে পারবো না। আপনি নেন, আমাকে কেন দিচ্ছেন? হাবিবুর কথা কম বলে খেতে থাকো। তোমাদের জন্য পুকুর থিকা ফরমালিন মুক্ত তাজা মাছ ধরছি। আগে ধইরা রাখি নাই। তাজা, ফালাই না মাছ রান্নার স্বাদই আলাদা। আর তোমারে দিমু না তো কারে দিমু মাথাডা কও তো? তোমগো বয়সে আমরা এরকম মাছের মাথা 2টাও একসাথে খাইতে পারছি। আর তোমরা একটা দেখলেই ডরাও। এর জন্যই তো তোমগো শরীরের এই অবস্থা। এর শহরের সব কিছু তো ফরমালিনে ভরপুর। স্বাদপদ কিছুই লাগে না। কিন্তু গ্রামের ক্ষেতের তাজা সবজি, ঘরের ধানের চাল, পুকুরের তাজা মাছ, বাড়ির পাশের মাচার তাজা পুঁই শাকের যে কি স্বাদ, তা এখন খাইলেই বুঝবা। মিনারাহ পোলাপাইন 2ডারে চুপ করতে কইয়া নিজেই বকবক শুরু করল। কথা কইয়েন না তো, ওগো রে খাইতে দেন। বাবা, তোমারে আরেকটু ভাত রেই। তুমি দেখতাছি কিছুই খাইতাছ না। এই ভাত কিন্তু আমগো ঘরের ধানের চাউলের। দেখতে মোটা মোটা হইলেও খাইতে অনেক স্বাদ। নীলাভ আপনার চিন্তা করতে হবে না চাচি। আমাদের যা লাগে তা আমরা হাত দিয়েই নিয়ে নিব। আপনি খেতে বসেন তো। হাবিবুর রাইতে কিন্তু ঘরের ধানের চাউল দিয়া পিঠা বানাইবা। ওগরে জিগায় নিও, কি পিঠা পছন্দ করে। আমার মেহমানের কোনো অযত্ন আমি কিন্তু সহ্য করুম না। মনে রাইখো মাহিমের মা। মিনারাহ আপনি ভাবলেন কেমনে ওগরে আমি পিঠা না খাইয়া যাইতে দিমু। আমি রাতেই ঝাল কইরা হাঁসের গোশত রান্ধুম। আর সাথে থাকবো ছিট পিঠা। শাহিয়া এত কিছুর কোনো দরকার নেই। আমরা তো 2 দিন আছি। গ্রামে ঘুরব ফিরব। তাছাড়া আপনাদের খাবারের আপ্যায়ন দেখে আমরা অলরেডি শক খেয়ে আছি। আরও পেলে তো এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। মিনারাহ না গেলে তো আমি খুশি হমু। আমার 2 পোলামাইয়া সবসময় আমার সাথে থাকব। হাবিবুর বাবা আরেকটু গোশতের তরকারি দেই। নীলাভ আর লাগবে না চাচা। আপনি না খেয়ে আমার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিল। হাবিবুর রহমান ও তার স্ত্রীর ব্যবহার দেখে শাহিয়া, নীলাভ দুজনেই মুগ্ধ হচ্ছে। চিনে না জানে না অথচ আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। নীলাভের অনেক ভালো লাগল। কতদিন পর বাবা মায়ের মতো করে কেউ এভাবে যত্ন করল। ছোট 2টো টিনের ঘর, আরেকটা টিনসেট পাকা দালান। অথচ বাড়িতে মানুষ মাত্র 3 জন। হাবিবুর রহমান, মিনারা খাতুন আর জমিজমা দেখাশোনার জন্য শান্ত। হাবিব সাহেব পড়ালেখা করিয়ে একমাত্র ছেলে মাহিমকে বড় করেছিল। তাদের সাথে গ্রামে থাকবে। কিন্তু ছেলে তাদের বিদেশে পড়ালেখা করতে গিয়ে সেখানকার মেয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। সপ্তাহে একদিন বাবা মাকে কল করে। তাও যেন কথা বলার সময় হয় না।
দীর্ঘ কয়েক বছর সন্তানকে না পেয়ে শাহিয়া ও নীলাভকে পেয়ে স্বামী স্ত্রী দুজনেই খুশিতে আটখানা। তারা ভাবেনি নীলাভ সব ভুলে এখানে আসবে, কিন্তু আবারও তার ধারণা ভুল প্রমাণ করে নীলাভ এসেছে। সত্যিটা ছেলেটার মধ্যে জাদু আছে, নয়তো এরকম খারাপ মানুষকে ভালো হওয়ার সুযোগ দিত না, আর সেও হয়তো কখনো ভালো হতো না। সপ্তাহখানিক আছে শাহিয়া ও নীলাভের বিয়ের, কিন্তু গ্রামে ঘোরার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না শাহিয়া। এক প্রকার যুদ্ধ করে সবাইকে রাজি করে নীলাভের সাথে এসেছে। শাজিয়া ও তুরাগ কক্সবাজার গিয়েছে হানিমুনে। তোরাব আর বিয়ে নিয়ে কোনো ঝামেলা করেনি। সে হয়তো বুঝতে পেরেছে জোর করে শাহিয়াকে পাবে না। নদীর কিনারা ঘেঁষে হাঁটছে শাহিয়া ও নীলাভ। পরন্ত বিকেলে গ্রামটাকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত মনে হচ্ছে। নীলাভ কি অবাক ব্যাপার, তাই না? যে মানুষগুলো একসময় আমাকে ও আকিবকে দেখতে পারত না, তারাই আজ আমাদের কত আদর যত্ন করে আপ্যায়ন করছে। পৃথিবী সত্যি অনেক অনেক অদ্ভুত। তবে আল্লাহ তায়ালার কাছে আমার লাখো কোটি শুকরিয়া, তিনি আমার কথা শুনছেন। আমি তার হেদায়েতের জন্য দোয়া করেছিলাম, আর আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। শাহিয়া উনারা এমন খুশি হয়েছে যে আমরা তাদের ছেলে মেয়ে। গ্রামের মানুষগুলো সত্যিই অনেক আপ্যায়ন মুখর হয়। চলো ওই দিকটায় যাই। উঁচু মাটির টিলা দেখা যাচ্ছে। ওইখানকার সবুজ ঘাসে বসে কথা বলা যাবে। শো শো করে বাতাস বইছে। গ্রামের নিরিবিলি পরিবেশ। মাঝে মাঝে রাস্তার থেকে ভ্যান গাড়ির টুং ঠাং শব্দ ভেসে আসছে। খেতে কাজ করছে কৃষক। মাঝি নৌকা চালাচ্ছে। দূর থেকে নানা পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। শাহিয়া চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিল, যার মধ্যে নেই কোনো ভেজাল বা বিষাক্ত ধোঁয়া। চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ। নীলাভ মুগ্ধ চোখে শাহিয়াকে দেখছে। এই মেয়েটা এক ঝলকে ওর জীবনে এসে অনেক কিছু বদলে দিল। একে ছাড়া এখন ওর জীবন অসম্পূর্ণ মনে হয়। হঠাৎ শাহিয়া চোখ খুলতেই নীলাভের সাথে চোখাচোখি হয়ে গেল। শাহিয়া, কি দেখছ? নীলাভ তোমাকে আনমনে। শাহিয়া, প্রপোজ করলে অজ্ঞান হয়ে যাও, আবার আমাকে দেখো। মুখ টিপে হেসে। নীলাভ, একবার অজ্ঞান হয়েছি বলে বারবার হব নাকি? তুমি সেদিন যে শর্কট দিয়েছিলে যে কোনো ছেলে অজ্ঞান হতে বাধ্য। প্রথম থেকেই তুমি শর্কের ওপর রেখেছ। মুখ গোমরা করে। শাহিয়া, তুমি বলেই অজ্ঞান হয়েছ। অন্য কেউ জীবনেও হতো না। এই প্রথম নিজের চোখে দেখলাম হবু বউয়ের থেকে প্রপোজ পেয়ে একটা ছেলে মানুষ অজ্ঞান হল। তোমার যে কি সাহস তা আমার বোঝা হয়ে গেছে। এই সাহস নিয়ে তুমি সাংবাদিকতা করো কিভাবে? কোথায় তুমি আমায় প্রপোজ করবে? তা তো করলেই না। আমি করেছি বলে অজ্ঞান। ভাবা যায় এগুলো? ধুর, আমিও না কি বলছি। তুমি জীবনে আমায় প্রপোজ করতে পারবে নাকি? ভেঙচি কেটে। নীলাভ, তুমি কি বোঝাতে চাইছ? আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। এমন কিছু কি? কপাল কুঁচকে। শাহিয়া, অবশ্যই। তোমার এত সাহস নেই যে আমাকে প্রপোজ করবে, তাই এত হাইপার হয় না। শাহিয়া অন্যদিকে তাকিয়ে গ্রামের পরিবেশ দেখতে মন দিল। নীলাভের সম্মানে শাহিয়ার কথাগুলো বেশ লেগেছে, তাই সে কিছু একটা করার চিন্তা করতে লাগল।
সেদিন যখন শাহিয়া নীলাভকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল, দৌড়ে ওকে এসে ধরল, তারপর পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছে। সেদিনের কথা আকিবকে বলতেই আকিব ও শাহিয়া দুজনেই নীলাভকে রাগায়। নীলাভও এতে মনে মনে বেশ অসম্মান হয়। তাই সে মনে মনে ঠিক করে রেখেছে শাহিয়াকে প্রপোজ করবে, কিন্তু সেরকম সুযোগ এর মধ্যে পায়নি। কিন্তু আজ মনে হচ্ছে সেই সুযোগ এসে গেছে। বেচারা কি শর্কড না হয়েছিল যে শর্টের ঠেলায় অজ্ঞান হয়ে গেছে। শাহিয়া, নীলাভ, দেখো ওই যে একটা নৌকা, চলো আমরা নৌকা দিয়ে নদীতে ঘুরি। আমার অনেক শখ নৌকা দিয়ে ঘোরার। নীলাভ, তুমি কি শুনছ নাকি আবার অজ্ঞান হয়ে? শাহিয়া একা একা কথা বলতে বলতে পেছনে দিকে ঘুরল। পেছনে ঘুরে পুরো অবাক, কারণ নীলাভ হাতের মুঠ ভর্তি করে কতগুলো ঘাসফুল নিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে আছে। নীলাভ, আমি তোমার মতো মুখের ওপর ভালোবাসি বলতে পারি না। আমি অনেক লাজুক, অন্য 10টা ছেলের মতো নই। আমার অনুভূতিগুলো খুব সহজে সবার মতো প্রকাশ করতে পারি না। আমি খুব চাপা স্বভাবের ছেলে। তবে আমিও তোমাকে অনেক পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। আমি এতদিনে এতটুকু বুঝে গেছি, তোমাকে ছাড়া আমার চলবে না। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার মনে ভালোবাসার ঘণ্টা বেজে গেছে। তুমি আমাকে পুতুল ভেবে যখন নানা কথা বলছিলে তখন আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছিলাম। না চাইতেও ঘন ঘন আমার হৃৎপিণ্ডটা ওঠানামা করছিল। তোমায় দেখলেই আমার মনটা পালাই পালাই করত। তাই তো না চাইতেও তোমার থেকে পালিয়ে বেড়াতাম। আমি আর কথা বাড়াতে চাইছি না, শুধু বলবো অনেক ভালোবাসি তোমায়। তুমি সারা জীবনের জন্য আমাকে স্বামী হিসেবে ঠিক এরকম করেই ভালোবেসো। আমার আর কিছুই চাই না। ভালোবেসে আগলে রেখো তোমার এই পুতুল ছেলেটিকে। শাহিয়া, হ্যাঁ, এরকম করেই তোমাকে ভালোবাসবো, কারণ তুমি আমার সেই পুতুল ছেলেটি, যার জন্য আমি নিজের মনে ভালোবাসার দেখা পেয়েছি। তুমিও আমার কাছে আমার পুতুল ছেলেটি হয়েই থেকো। আমারও আর কিছুর প্রয়োজন নেই। শাহিয়া নীলাভের হাত থেকে ঘাসফুলগুলো নিল। নীলাভ উঠে দাঁড়াতেই শাহিয়া ওকে জড়িয়ে ধরল। আজ নীলাভ শর্কড হল না, বরং পরম আবেশে সেও শাহিয়াকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। দুজন দুজনকে ভালোবাসি বলতে পারল। সমাপ্ত।